বা এন্ড অফ দ্য ডে ক্লাস হওয়ার পর আলটিমেট তোমাদের ফিডব্যাক বা যা কিছু, এমন নয় যে আমি কাউকে বলছি ভাই একটু ভালো করে লিখে দাও, ভাই একটু ভালো ভালো লেখো, একদমই না। তারপরেও যেটা হয় দেখতে পাচ্ছ যে এগুলোর কোনো ভ্যালু নেই, এই আর কি। যাক, এগুলো যদিও সবাই এই মূল্য বুঝতে পারবে না বা দিতে পারবে না। স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো, এখনো যদি আমাদের 1 মিনিট হাতে সময় আছে, স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। আর যেটা বলার, যেটা বারবার বলা হয় বা এটা প্রমাণিত সত্য, যে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস কিন্তু গ্রুপে যাবে না। তবে যারা পিডিএফ নোটস পাচ্ছ না তাদের জন্য বলে রাখি, আজকে গ্রুপে আমি পিডিএফ নোটস নিয়ে বিস্তারিত বলে দেবো পিডিএফ কিভাবে পাবে। যারা পিডিএফ পাচ্ছ না, পাওনি, তাদের জন্য বলে রাখছি যে আজকের ক্লাসে আমি জানিয়ে দেবো পিডিএফ নোটস কিভাবে পাবে। ঠিক আছে, আজকে যেখানে ক্লাস স্যার শেষ করবেন 8টা বাজে, স্যার জয়েন করে গেছেন, ক্লাস যেখানে স্যার শেষ করবেন আমি সেখান থেকে জয়েন করব এবং তারপর আমি জানিয়ে দেবো আজকের ক্লাসে যে পিডিএফ নোটস কিভাবে পাবে বা পিডিএফ নোটস কিভাবে অ্যাক্সেস করতে হবে, সবকিছু আমি আজকের ক্লাসে জানিয়ে দেবো। সেই পর্যন্ত একটু আমাকে সময় দাও। আপাতত স্যার ক্লাসটা শুরু করুক, স্যার অলরেডি জয়েন করে গেছেন, একটু মন দিয়ে শোনো, একটা ওয়ে বা পাথ খুঁজে পাবে। ইংলিশের যে ভয়, আমি বলছি না যে একটা ক্লাসে সবকিছু হয়ে যাবে, কিন্তু অ্যাটলিস্ট তুমি বুঝতে পারবে যে বোধহয় এই ভয়ের জায়গাটা যেটা ছিল অনেকটা তৈরি করা, অনেকটা আর্টিফিশিয়াল, কিন্তু এটাকে যদি এইরকম ভাবে করতে পারি তাহলে অনেকটা সুবিধা হবে। বা এই দুটো জায়গা বেশ ভালো ক্লিয়ার হয়ে যাবে, কি পড়তে হবে আর কি পড়তে হবে না, যেটা স্যার খুব ভালো করে তোমাদেরকে তোমার ডিসকাস করবেন। বোথ গ্রামার এবং ডেসক্রিপটিভ দুটো জায়গায় ক্লাসের মধ্যে স্যার কভার করবেন। একটু প্লিজ সবার কাছে এই আন্তরিক প্রার্থনা রইল, কোঅপারেশন রেখো। কমেন্ট বক্সে এক গাদা মেসেজ করার দরকার নেই, যেটুকু প্রয়োজন সেটুকুই মেসেজ করো, এক্সট্রা মেসেজ করার দরকার নেই, তাতে করে বাকি যারা ডিজার্ভিং রয়েছে তাদের খুব অসুবিধা হয়। তো সবার কাছে এই রিকোয়েস্ট রইল, 8টা 1 একটু প্লিজ স্যারকে কোঅপারেট করবে। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং টু অল অফ ইউ। আচ্ছা, সবাই আশা করি আমার কথা শুনতে পাচ্ছ। যদি সবার কাছে আমার ভয়েসটা ক্লিয়ার থাকে একবার জাস্ট থাম ইমপ্রেশন দেবেন। ওকে, আচ্ছা, সবার কাছে দেখো যে স্ক্রিনটা ভিজিবল হচ্ছে কিনা। স্ক্রিনটা আশা করি ভিজিবল হয়েছে সবার কাছে। তো দেখো, তো যদি কারোর কাছে স্ক্রিনটা ভিজিবল না হয়ে থাকে তাহলে সবাই একবার রিজয়েন করে দেবে, ঠিক আছে? ওকে, তোমাদের দিক দিয়ে কমেন্ট বক্স খোলা আছে, তোমরা ওখানে তোমাদের মতামত জানাতে পারবে বা কিছু যদি কোনো ডাউট তৈরি হয় আমাদের ক্লাসের সময় সেগুলো ব্যাপারে। তো দেখো, আজকে আমরা WBCS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস অ্যান্ড এক্সেট্রা এক্সামিনেশন, এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। তো স্টেট সার্ভিসেস ক্ষেত্রে, স্টেট সার্ভিসেস যেগুলো রয়েছে তার মধ্যে তোমরা জানো WBCS হচ্ছে মানে সবার উপরে যেটা রয়েছে, ঠিক আছে, সিভিল সার্ভিসেস। তো এই পরীক্ষাটা প্রিপারেশন করলে অন্যান্য স্টেট পিসিএস যে পরীক্ষাগুলো হয় অর্থাৎ পিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো কন্ডাক্ট করে আমাদের সমস্ত পরীক্ষাগুলো কভার করে যায়। তো এবার এই পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইংরাজি, সেটা তোমরা জানো, প্রিলিমিনারি অ্যাজ ওয়েল অ্যাজ মেন্স, ঠিক আছে? দুটোতেই কিন্তু ইংরাজির গুরুত্ব কিন্তু তোমরা আশা করি জানো। এবার কিভাবে আমরা স্ট্র্যাটেজিক্যালি ইংরেজিটাকে প্রিপারেশন করব, যেহেতু পরীক্ষা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা জানো 2024 এর, ঠিক আছে, আবারও 2025 এরও একটা নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো আমাদের ক্ষেত্রে কিভাবে এই কম সময়ের মধ্যে প্রিপারেশনটা করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার প্রিপারেশন। এবার কিছু স্ট্র্যাটেজি যদি আমরা নিই তাহলে আমরা কিন্তু এখানে আউট অফ প্রিলিমিনারিতে আউট অফ 25 সেখানে কিন্তু আমরা ভালো স্কোর করতে পারবো, এবং মেন্সে যেখানে আমাদের ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে তো সেখানেও আমরা কিন্তু ভালো স্কোর করতে পারবো। রিসেন্ট যে সমস্ত আরটিআই বেরোচ্ছে তোমরা দেখেছো, ডেসক্রিপটিভ ইংরেজিতেও কিন্তু ভালো মার্কস আসছে যদি ঠিকঠাক ভাবে লেখা হয়। কিন্তু হ্যাঁ, প্রিপারেশন করতে হবে এমন ভাবে, লেখাটা এমন ভাবে লিখতে হবে যাতে তোমার লেখাটা উৎকৃষ্ট মানের হয়। তো তার জন্য কি কি স্ট্র্যাটেজি নিতে হবে সেগুলো সবকিছু আমি আলোচনা করব। এবং এখানে আমাদের অবজেক্টিভ ইংলিশ এবং ডেসক্রিপটিভ ইংলিশ উভয় প্রিপারেশন করতে হবে, যেটা তোমাদেরকে অলরেডি বলেছি। এবার ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ স্টুডেন্টরা আউট অফ 25 তখন এক্সামে তারা কিন্তু খুব একটা স্কোর করে আসতে পারে না,
কেন? জাস্ট বিকজ অফ রিডিং দ্য সিলেবাস বা ইনস্টিড অফ, ঠিক আছে, তারা কি করে মোটামুটি একটা বইপত্র কিনে নেয় এবং পড়তে শুরু করে দেয়, শুধুমাত্র কোনো রকম সিলেবাস জানে না এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ট্রেন্ড কেমন আছে সেই ব্যাপারটা কিন্তু খুব একটা ভালোভাবে অ্যানালিসিস করে না। তো ব্যাপারটা প্রিভিয়াস ইয়ার প্রশ্নের ট্রেন্ড যদি তুমি না বুঝতে পারো তাহলে তোমার প্রিপারেশন কিন্তু হবে না, বেসিক্যালি হবে না। কারণ কি, তুমি অন্ধের মতো পড়তে শুরু করেছো, তোমার কাছে কোনো একটা দিশা নেই, তোমার সামনে তো একটা রোড ম্যাপ থাকবে না, সেই রোড ম্যাপটা তৈরি হবে কি করে? তোমার রোড ম্যাপটা তৈরি হবে তোমার কাছে সিলেবাস কি রয়েছে এবং তার উপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তো আমরা আজকের ক্লাসে 25 কোয়েশ্চেন কোথা থেকে আসে সমস্ত কিছু বিশ্লেষণ করব। তার সাথে হচ্ছে ডেসক্রিপটিভ ইংরেজি, অর্থাৎ ডেসক্রিপটিভের জায়গাটা কি কি রয়েছে, কোন কোন জিনিসগুলো আমাদের পড়তে হয় এবং কিভাবে আমরা স্ট্র্যাটেজিক্যালি লিখতে পারবো, সেই ব্যাপারগুলো সবটাই আমি আলোচনা করব। ঠিক আছে, সবাইকে বলছি একটু মনোযোগ সহকারে শুনবে। আমি যে পর্যন্ত ক্লাস করাবো, অর্থাৎ আমার কাছে 1.5 ঘন্টা সময় হোক বা 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট যেটুকু সময় আমার বোঝাতে লাগবে সেইটুকু সবাইকে ধৈর্য সহকারে শুনতে বলছে। অযথা কোনো প্রশ্ন করবে না। যদি কোনো ডাউট হয় আমি চেষ্টা করব তোমাদের জায়গায় তোমরা অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট তোমার কি কি কোয়ারি হতে পারে আমি সবটাই বিশ্লেষণ করার চেষ্টা করব। তবুও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং ইংলিশ, তোমরা অ্যাট দি এন্ড অফ দ্য ক্লাস তোমরা তখন জিজ্ঞেস করবে যে স্যার আমি এই জায়গাগুলো বুঝতে পারিনি, আরেকবার বলে দিন। ঠিক আছে, কিংবা কোনো কোয়েশ্চেন যখন আমি সলভ করাবো তখন তোমরা দেখতে পাবে আমি কোয়েশ্চেন গুলোকে হয়তো তুমি বুঝতে পারোনি, যে কোয়েশ্চেনটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি সলভ করাবো। প্রথমে আমি ট্রেন্ড অ্যানালাইসিস করাবো যে কোন কোন প্রশ্নগুলো আসছে, তার সাথে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করাবো, তার সাথে আমি মেন্সের পেপারও তোমাদেরকে দেখাবো সলভ করে। ঠিক আছে, তো যতটুকু সম্ভব আমার দিক দিয়ে আমি চেষ্টা করছি, তোমরা একটু কোঅপারেট করো, সবাই একটু মনোযোগ সহকারে শুনবে। ওকে, আচ্ছা, তো দেখতেই পাচ্ছ এখানটাতে স্কিম অফ দ্য সিলেবাস এখনো পর্যন্ত এমসিকিউ বেসডই হবে। তো এখানে আমাদের মোটামুটি ধরো 8টা সেগমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, 8টা সেগমেন্টে 25 করে। এবার ব্যাপার হচ্ছে যখন তুমি প্রশ্নপত্রটা খুলবে প্রথম 25টা কোয়েশ্চেনই কিন্তু ইংরাজি হবে, প্রথম 25টা কোয়েশ্চেন। ঠিক আছে, এটা কিন্তু প্রথম 25টা কোয়েশ্চেনই কিন্তু ইংরেজি হবে, এটা বুঝতে পারছো। ইংলিশ কম্পোজিশন প্রথমেই রয়েছে, অন্যান্য কোয়েশ্চেন গুলো কিন্তু একটু জাম্বেল আপ করা থাকে, রিশাফল করা থাকে। ঠিক আছে, তো প্রথম 25টা কোয়েশ্চেন তোমাকে কিন্তু অ্যাটেম্প্ট করতেই হবে। ইফ ইউ বি প্রিপেয়ার্ড ফর দ্যাট, তোমরা এখানে কিন্তু আউট অফ 25 ইউ ক্যান এক্সপেক্ট মোর দ্যান 20 প্লাস স্কোর করা কিন্তু খুব একটা সমস্যার কিছু নয়। কিন্তু হ্যাঁ, যারা প্রিপারেশন করবে না, যারা স্ট্র্যাটেজি মেনটেন করবে না, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। এমনও দেখা যায় যে প্রিলিমিনারি তারা ক্র্যাক করতে পারছে না জাস্ট বিকজ অফ তারা মোটামুটি 10 নম্বর অ্যাচিভ করতে পারেনি আউট অফ 25। যারা এইখানটাতে আউট অফ 25-এ 20 প্লাস স্কোর করে নেবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রিলিমিনারি ক্র্যাক করা অনেক ইজি। ঠিক আছে, কারণ মোটামুটি ধরো যদি আমাদের 130 প্লাস স্কোর রাখতে হবে সেফ জোনে, তাহলে আমরা প্রিলিমিনারি ক্র্যাক করে যাব। তো এখানে যদি কেউ 20 প্লাস পেয়ে যায় তাহলে অলরেডি সে কিন্তু অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকলো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রিলিমিনারি। এবার আমরা চলে যাই মেন্সে, যেখানে মেন্সে আমরা দেখতে পাচ্ছি যে 6টা পেপার আমাদের কম্পালসারি পেপার রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছ পেপার টু যেটা রয়েছে এখানে আছে ইংরেজি। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের দেয়া 5টা টপিক দেয়া থাকবে, 5টা টপিক 40 মার্কস করে, অর্থাৎ তোমাদের 200 মার্কস থাকবে। ঠিক আছে, এটা কম্পালসারি। ঠিক আছে, কোন কোন যে গ্রুপের জন্য? 4টে গ্রুপের জন্যই কম্পালসারি। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের অপশনাল, যেটা হচ্ছে এবি গ্রুপের জন্য আমাদের এক্সট্রা করতে হয়, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, সেগুলো তোমাদের লিস্ট দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা, আর কি কি রয়েছে তোমরা মোটামুটি সব জানো, এগুলো আমি বিস্তারিত আলোচনা করছি না। ঠিক আছে, ইন্টারভিউড মার্কস বা কি এগুলো তোমরা অলরেডি ক্লাসে আলোচনা হয়েছে, তোমরা অবশ্যই আশা করি জানো। ঠিক আছে, তো দেখে নিতে পারছো এবি গ্রুপের জন্য 200 মার্কসের পিটি হবে। ঠিক আছে, আর সি গ্রুপের জন্য 150 এবং ডি গ্রুপের জন্য 100, এই তিনটে। ঠিক আছে, আচ্ছা, এই পুরো জায়গাটা কম্পালসারি পেপার গুলোর যে মার্কস ডিস্ট্রিবিউশন পুরোটাই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে,
তো কোন গ্রুপের জন্য কত নম্বরের পরীক্ষা হবে সেই ব্যাপারটাও দেওয়া রয়েছে, ঠিক আছে। এইখানটায় পুরোপুরি দেখো, এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এইটুকু অংশ বাদ দিলে সবটাই কিন্তু মোটামুটি একই থাকছে, ঠিক আছে। এই অংশটুকু বাদ দিলে সবটাই একই থাকছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 1200 নম্বর, দেখো ফিক্সড সবার ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানটায় আমাদের অপশনাল দুটো গ্রুপে অ্যাড হচ্ছে, এখানে হচ্ছে না, এখানেও নেই, এখানেও নেই, এখানে পিটিতে রয়েছে এই মার্কসগুলো, টোটাল মার্কসের পরীক্ষা হচ্ছে এইগুলো, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের আমি তোমাদের জন্য ইংরাজি অপশনাল যারা অপ্ট করবে তাদের জন্য আমি এখানে তোমাদের সিলেবাসটা রেখে দিয়েছি, তোমাদের যদি দরকার হবে তারা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা মোটামুটি যে কাট অফ বিশ্লেষণ রয়েছে সেই জায়গাটা যদি দেখি, আমরা যদি প্রিলিমিনারি কাট অফ বিশ্লেষণ দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ট্রেন্ড যদি যেটা বলছে সেটা দেখতে পাচ্ছ, মোটামুটি কাট অফ তো মোটামুটি 2019 থেকে মোটামুটি 18 পর থেকে 18 থেকেই মোটামুটি আর কি কাট অফটা রিলিজ করেছে, করা শুরু করেছে, তার আগে পর্যন্ত আর কি জানা যেত না। তো যাই হোক, মোটামুটি দেখো প্রতিটা বছর তুমি যদি মোটামুটি, ঠিক আছে, যদি আমি এক্সেপশনাল যদি 2022টার কথা বলি, বাদ বাকি ক্ষেত্রে কিন্তু বা 20 এবং 22 কথা বলি, এক্ষেত্রে বাদ দিয়ে মোটামুটি 120 প্লাস পেলেই হতো। এখন সেফ স্কোর হচ্ছে 130 প্লাস। তাহলে তুমি কি হলো, তুমি মেন্সের জন্য বসতে পারবে, হলো। আচ্ছা, এছাড়া বাদ বাকি যে কাট অফ 2001 থেকে 12-র মধ্যে, এটা মোটামুটি একটা জানা গেছিল। তো সেখান থেকে দেখো এখানে দেয়া রয়েছে জেনারেলের কাট অফ, মোটামুটি দেখো কোনোদিনই মোটামুটি 120-র বেশি পার করেনি, ঠিক আছে, 120-র মধ্যেই ছিল। এটাও তোমাদের জন্য দেখে দিয়েছি, মানে যাতে তোমাদের প্রিপারেশনটা করতে সুবিধা হয়। আচ্ছা, তো ক্যান্ডিডেটস প্রতি বছর কতজন ডাকা হয় সেই জায়গাটা তোমাদেরকে রেখে দিয়েছি, ঠিক আছে। তো মোটামুটি আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে অন অ্যান অ্যাভারেজ, ঠিক আছে, এখন মোটামুটি 5000 ক্যান্ডিডেটকে প্রিলিমিনারিতে আর কি ডাকা হয়ে থাকে, ঠিক আছে, অন অ্যান অ্যাভারেজ। তো এক্সেপশনাল কেস রয়েছে, সেটা হচ্ছে 2018 এবং 19, যেখানে আমরা দেখতে পাচ্ছি 11,000 15,000 জনকেও ডাকা হয়েছিল। অন অ্যান অ্যাভারেজ 5,000 প্লাস, মানে এটা আমাদের ডাকা হয়ে থাকে 5,000 প্লাস, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এবি গ্রুপের যে কাট অফ ছিল, সেই কাট অফের তোমাদের একটা আইডিয়া রাখার জন্য আমি দিয়েছি, এই গ্রুপের জন্য বা বি গ্রুপের জন্য কি কাট অফ থাকে সেটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে ফাইনাল কাট অফ আফটার পিটি, ঠিক আছে, এই জায়গাটা তোমাদের রেখে দিয়েছি। এটা গ্রুপ এর জন্য এই কাট অফ গুলো তোমরা দেখে নেবে, তাহলে মোটামুটি ধরো 50% বা তার একটু কম, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা আমাদের মোটামুটি থাকছে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা যদি ইংলিশ টপিকটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, যে স্যার আমাদের সাবজেক্ট গুলো অ্যাকচুয়ালি ইংরেজির যে ট্রেন তো আপনি বললেন সবকিছু ঠিক আছে, এবার আমাদের কি কি থাকে অ্যাকচুয়ালি। আমি যদি 2023 থেকে 2009 থেকে আমি যদি অ্যানালিসিসটা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিনোনিম, অর্থাৎ সিন মানে হচ্ছে সেম, তোমরা জানো সিন মানে হচ্ছে সেম, আচ্ছা, নিম মানে হচ্ছে নাম। এই টপিক থেকে কিন্তু অন অ্যান অ্যাভারেজ প্রতি বছর তোমরা দেখতে পাচ্ছ যে দেখো মোটামুটি 3 থেকে, যদি আমি এইটাকে বাদ দিই, 7টা বাদ দিই বা 8টা বাদ দিই, বাদ বাকি দেখো 3 থেকে 4টে প্রশ্ন কিন্তু প্রতি বছর আসছে, 3 থেকে 4টে। একমাত্র 2023-তে কিন্তু এতগুলো প্রশ্ন দেওয়া হয়েছিল, কিন্তু ওরা সিনোনিমটাকে অন্যভাবে জিজ্ঞেস করে, কখনো মানে কখনো হচ্ছে সিমিলার মিনিং অর্থে জিজ্ঞেস করে, তোমরা প্রশ্নপত্র যখন সলভ করো তখন দেখবে সিমিলার মিনিং অর্থে জিজ্ঞেস করে। আচ্ছা, কখনো সিনোনিম ডিরেক্ট জিজ্ঞেস করে, কখনো ক্লোজ মিনিং জিজ্ঞেস করে, কখনো হোমোনিম হিসাবে দেয়, ঠিক আছে, হোমোনিম হিসাবে দেয়, বা মানে ইটালিক ওয়ার্ডস কিছু দিয়ে দেয়, তার মধ্যে থেকে সিনোনিম চুজ করতে বলে, এরকম বিভিন্ন ভ্যারিয়েন্টে তারা কিন্তু প্রশ্নগুলোকে দেয়। 3 থেকে 4টে প্রশ্ন কিন্তু প্রতি বছর সিনোনিম টপিক থেকে কিন্তু আসছে, সমার্থক শব্দ যাকে বলে। এরপরে হচ্ছে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড। দেখো অন অ্যান অ্যাভারেজ প্রতি বছর তুমি দেখতে পাচ্ছ 2 থেকে 3টে প্রশ্ন প্রতি বছর কিন্তু অ্যান্টোনিম থেকে এসেছে, 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু প্রতি বছর এসেছে। তাহলে এই দুটো জায়গা কিন্তু আমাদের মোটামুটি ভাবে 3, বা এই যে আমি যদি 3 ধরি তাহলে
5টা প্রশ্ন কিন্তু এই সেগমেন্ট থেকে প্রতি বছর করা হয়ে থাকে। যদি আমরা ভালো করে সিনোনিম এবং অ্যান্টোনিমের জায়গায় প্রিপারেশন করতে পারি তাহলে কিন্তু আমরা 5 নম্বর কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, এর কিছু স্ট্র্যাটেজি আছে কিভাবে আমরা মুখস্থ করবো সেগুলো আমি তোমাদেরকে বলবো একটু পরে। এরপরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি স্টেট পিসিএস এক্সামিনেশন। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টপিকটা হচ্ছে এত ইম্পর্টেন্ট একটা টপিক যেখান থেকে আমরা প্রতি বছর মানে 7 থেকে 8টা প্রশ্ন কিন্তু এক্সপেক্ট করি। প্রতি বছর আমরা 7 থেকে 8টা প্রশ্ন কিন্তু এখান থেকে দেখতে পাই যে কোনো পরীক্ষাতে। আর ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও কিন্তু আমরা একই রকম, তার ব্যতিক্রম দেখছি না, কিন্তু রিসেন্ট 2টো বছরে আমরা দেখতে পাচ্ছি 2 বা 3টে প্রশ্ন এসেছে, কিন্তু মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 8 থেকে 9টা প্রশ্ন কিন্তু প্রতি বছর থাকতো, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এবার এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা বিভিন্ন রকম ভাবে আসে। ঠিক আছে, সব সময় যে শুধুমাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে বিভিন্ন রকম ভাবে আসে। ঠিক আছে, তো কখনো ধরো ফ্রেজাল ভার্ব আসে, কখনো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আসে, কখনো হচ্ছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড হিসাবে আসে। ঠিক আছে, এরকম বিভিন্ন রকম ভ্যারিয়েন্টে তোমার প্রশ্নগুলো করা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন OWS। ঠিক আছে, এই OWS থেকেও কিন্তু একই রকম ভাবে 2 থেকে বা 3টে প্রশ্ন তুমি 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু প্রতি বছর তুমি পাবে। আচ্ছা এটা স্যার এটা আমরা কখনো তো করিনি। ঠিক আছে, এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা আমরা একাডেমিক পড়াশোনাতে কিন্তু করি না। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমাদের নতুন জায়গা, এটা আমাদের পড়তে হবে। ঠিক আছে, এক কথায় প্রকাশ, যেটা বাংলাতে আমরা পড়তাম সে বাংলা এক কথায় প্রকাশ, সেটা হচ্ছে ইংরেজিতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রেপোজিশন। এই প্রেপোজিশন হচ্ছে 2 রকম হতে পারে, একটা ফিক্সড প্রেপোজিশন হতে পারে, আর একটা হচ্ছে নর্মাল প্রেপোজিশন, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে যেগুলো দেয়। ঠিক আছে, ফিক্সড প্রেপোজিশন এবং পার্টস অফ স্পিচ এই দুটো রিলেটেড আমাদের দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, প্রতি বছর দেখো 4টে প্রশ্ন কিন্তু এখান থেকে আশা করা যায়। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট জায়গা, এই সেগমেন্টটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট আমাদের জন্য। ঠিক আছে, আর এরপরে হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব আলাদা করে প্রশ্ন হয় প্রতি বছর, এখান থেকেও কিন্তু আমরা 2টো প্রশ্ন মোটামুটি প্রতিবার দেখতে পাই, 2 থেকে 3টে প্রশ্ন এখানেও আমরা দেখতে পাই। দেখো অন অ্যান অ্যাভারেজ প্রতি বছর তোমরা দেখতে পাচ্ছ 2 থেকে 3টে প্রশ্ন প্রতি বছর আসছে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে ইডিয়াম। ঠিক আছে, ইডিয়াম, ইডিয়ামস এন্ড ফ্রেজেস। ঠিক আছে, এই ব্যাপারগুলো আমরা তোমরা জানো। ঠিক আছে, যেটা কি ইডিয়ামস, ঠিক আছে, ফ্রেজ, আর একটা হচ্ছে প্রোভার্ব। ঠিক আছে, তাহলে ইডিয়াম যেটা হচ্ছে ফ্রেজ, ফ্রেজটা হচ্ছে কি বাক্যাংশ। ঠিক আছে, বাক্যাংশ, এটা কিন্তু বাক্য নয়, বাক্যাংশ। ঠিক আছে, তো এই টপিকটা কিন্তু প্রতি বছর দেখা যায় ইডিয়ামস এন্ড ফ্রেজেস বলে। ঠিক আছে, এটা হচ্ছে বাক্যাংশ। ঠিক আছে, ইডিয়ামস হচ্ছে কি আমাদের বাকবিধি। বাকবিধি, আর প্রভার্ব মানে হচ্ছে আমরা জানি যে প্রবাদ। তো ব্যাপারটা হচ্ছে যে এর মধ্যে আমাদের ইডিয়ামস এন্ড ফ্রেজেস, এই বাকবিধি এবং বাক্যাংশ এই দুটো নিয়ে একটা টপিক হয়, সেটা হচ্ছে ইডিয়ামস এন্ড ফ্রেজেস। এখান থেকে কিন্তু আমরা দেখতে পাই প্রতি বছর দেখো অন অ্যান অ্যাভারেজ 3 থেকে 4টে প্রশ্ন কিন্তু প্রতি বছর থাকছে। ঠিক আছে, ইডিয়াম জায়গাটা প্রতি বছর কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার আরেকটা যে টপিক রয়েছে সেই টপিকটা কি স্যার? আরেকটা টপিক রয়েছে মিসলেনিয়াস টপিক। হোয়াট ইজ মিসলেনিয়াস টপিক স্যার? মিসলেনিয়াস টপিকটা হচ্ছে যে প্রতি বছর পিএসসি এই কিছুর বাইরে গিয়ে কিছু প্রশ্নপত্র করে, অর্থাৎ তুমি অন অ্যান এভারেজ তুমি দেখো এখানটাতে 4 থেকে 5টা প্রশ্ন তুমি পাচ্ছ। ঠিক আছে, এক্সেপশনাল 2টো বছর 7টা প্রশ্ন এসেছিল, বাদ বাকি তোমরা 4 থেকে 5টা পেতে পারো। ঠিক আছে, প্রতি বছরই দাও 4 থেকে 5টা প্রশ্ন করে, যেটা একটু পিএসসি একটু আলাদা করে করে, আলাদা রকম। কিরকম স্যার? 2017-তে 2017-এ ওরা প্রশ্ন করেছিল একটা ফরেন ল্যাঙ্গুয়েজ থেকে, মানে ফরেন ওয়ার্ড, একটা ফরেন ওয়ার্ড থেকে প্রশ্ন করেছিল।
যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা ভালো করে লক্ষ্য করো, ওরা একটা ফরেন ওয়ার্ড থেকে প্রশ্ন করে, ঠিক আছে, যেটা হচ্ছে কি আলামোড। আলামোড বলে একটা ওয়ার্ড থেকে প্রশ্ন করেছিল, ঠিক আছে। তো স্যার আলামোড বলতে কি বোঝায়? ঠিক আছে, এটা একটা মানে ফ্রেঞ্চ ওয়ার্ড, যার মানেটা কি স্যার? এরকম কিছু ফরেন ওয়ার্ড থেকে ওরা প্রশ্ন করে আলামোড, ঠিক আছে। এটা হচ্ছে আলামোড, এর অর্থ হচ্ছে ফ্যাশনেবল, ফ্যাশনেবল, ঠিক আছে। আচ্ছা, তো এরকম একটা প্রশ্ন করেছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে স্যার এর পরের বছরগুলো যেগুলো রয়েছে সেগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে অন অ্যান অ্যাভারেজ এরকম প্রশ্নপত্র কিছু প্রতি বছর করে। ধরো আবার 2022 যদি তুমি চলে যাও, তাহলে ওরা একটা অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড থেকে প্রশ্ন করে। অ্যান্টি ক্যাঙ্গারু, এই কনসেপ্ট গুলোকে ওরা বারবার করে নিয়ে আসে। অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড, এটা আমরা জানবো কি আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বছরে 2022তেই তোমরা দেখতে পাবে যে ওরা একটা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট যে টপিকটা আছে, এটা কিন্তু জেনারেলি পিএসসি মানে প্রতি বছর দেয় না, যাকে আমরা পিকিউআরএস হিসেবেও চিনি, ঠিক আছে। তো সেখানে আর কি 2022তে দেখা গেছিল যে এরকম কিছু ওরা একটা রিঅ্যারেঞ্জমেন্টের উপর প্রশ্নপত্র নিয়ে এসেছিল, ঠিক আছে। আচ্ছা, এছাড়া ওরা কিছু সাইন্টিফিক টার্ম, যে সাইন্টিফিক টার্ম গুলো হয় যেগুলো আমরা সায়েন্সে কিছু পড়ি বা ওয়ান ওয়ার্ডেও পড়ি, তো তার উপরে কিছু প্রশ্নপত্র ওরা করে, যেটা মানে জেনারেলি হচ্ছে আমরা খুব একটা হয়তো ইংরেজিতে পড়ি না, ঠিক আছে। এরকম কিছু জায়গা থেকে নিয়ে আসে। আচ্ছা, সাইন্টিফিক টার্ম এবং তার উপরে কিছু ডিজিজ, সাইন্টিফিক ডিজিজ বা ধরো লজি, বিভিন্ন লজিয়া যেটা আছে, স্টাডি, যেগুলো স্টাডি আছে, যেমন কিডনির ওপরে স্টাডি, আচ্ছা টিউমারের ওপর স্টাডিকে কি বলা হয়, নেফ্রন, নেফ্রন বা কিডনির ওপরে কিছু আছে, তো এরকম কিছু নিউরোর ওপরে কিছু আছে। এই যে স্টাডিস্ট মানে যেগুলো হয়, লজিস্ট যাদের বলা হয়, যারা হচ্ছে স্টাডি করে, তাদেরকে কি বলে, এই রিলেটেড কিন্তু প্রশ্নপত্র এসেছিল, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। এবার হচ্ছে যে ধরো কিছু মানে তোমরা যে জিকে, ডেলি জিকে পড়ো না, এই জেনারেল নলেজের উপরে কিছু প্রশ্নপত্র ওখানে চলে এসেছিল। যেমন তোমরা দেখবে 2023তে দেখবে ওরা একটা মানে প্রশ্ন ইয়ে করেছিল, যেটা হচ্ছে তোমার ওয়েব ব্লক, ওয়েব ব্লক বলে একটা দিকে প্রশ্ন করেছিল, ঠিক আছে, এখান থেকে করে। আচ্ছা, কিছু ধরো অড ওয়ান আউট, অড ওয়ান আউটের উপর প্রশ্ন করে। তো এই ব্যাপার হচ্ছে কিছু এই ধরনের কিছু প্রশ্নপত্র প্রতি বছর ওরা একটু নতুন সংযোজন করে, ঠিক আছে। আর একটা জিনিস খুব বলতে হবে, সেটা হচ্ছে যে ওরা যে প্রশ্ন করেছিল সেটা হচ্ছে আমরা দেখব যে ধরো একটা ওয়ার্ড রয়েছে, মানে এটাকে বলা হয় হচ্ছে সিনোনিম বলা হয়, সিনোনিমের থেকেও আসে। তো সিনোনিমে ধরো একটা সেন্টেন্স দুটো দিয়ে দেবে, একটা ওরা একটা সেন্টেন্স দিল, একটা সেন্টেন্স থাকলো, তার মাঝখানে ড্যাশ রয়েছে, মানে একটা ওয়ার্ড রয়েছে ধরো সুইটেবল, এই ওয়ার্ডটা রয়েছে, আর 2 নম্বর একটা সেন্টেন্স দিয়েছে, তার মাঝখানে ধরো একটা ওয়ার্ড আছে অ্যারেঞ্জ বলে, অ্যারেঞ্জ। এবার 4টে অপশন দিল, এ বি সি ডি বলে 4টে অপশন দিল, বললো যে এই 4টে অপশন থেকে কোন ওয়ার্ডটা, মানে ধরো ফিট এরকম টাইপের কিছু আছে, গুড, 4টে অপশন দিল এরকম ভাবে, ঠিক আছে। কোন ওয়ার্ডটা হচ্ছে এই এই দুটো ওয়ার্ডকেই আর কি রিপ্লেস করতে পারবে, যেমন ধরো ফিট, যাই হোক ফিটের মতো, ফিট হচ্ছে দুটো জায়গায় রিপ্লেস করতে পারবে, তার মানে এই যে ফিটের সিনোনিমাস ওয়ার্ড দুটোই হতে পারে, মানে এরা বাক্যে ব্যবহৃত অংশ বা অর্থাৎ বাক্যে ব্যবহৃত হয়ে এরা কি একটা মিনিং তৈরি করছে তার উপর ডিপেন্ড করবে। মানে নর্মাল সিনোনিম কি হয়, শুধুমাত্র একটা সিনোনিম মানে হচ্ছে শুধু একটা শব্দ দেখে আমাদেরকে সিনোনিম বের করতে হয়। এবার পিএসসি কি করলো যে 2022-23 থেকে, বিশেষ করে 23তে অনেক প্রশ্ন দেখা গেছে যে ওরা বললো না, এরকম ভাবে সিনোনিমটা দেবো না, আমরা দুটো সেন্টেন্স দিয়ে দেবো, সেই সেন্টেন্সে একটা শব্দ দেবো, সেই শব্দটা সেই বাক্যে কি মানে তৈরি করছে তার ভিত্তিতে তুমি সিনোনিমটাকে বের করো খুঁজে। বোঝাতে পারলাম আশা করি, ঠিক আছে। তো এই টাইপের কিছু প্রশ্নপত্র ওরা এই 4 থেকে 5টা প্রশ্ন দেয়, ঠিক আছে। তো এইবার এরকম ভাবে যদি আমরা একটু করে দিতে পারি, তাহলে এইগুলোকে জাস্ট একটা সংযোজন করতে পারলে আমাদের কিন্তু প্রিপারেশনটা আপ টু দা মার্ক হয়ে যাবে। তাহলে
আমরা দেখতে পেলাম যে স্যার তাহলে আমাদের পড়তে হচ্ছে কি স্যার, হোয়াট টু স্টাডি। এই যে একটু আগেই তোমাদেরকে বলেছিলাম হোয়াট টু স্টাডি অ্যান্ড হোয়াট নট টু স্টাডি, এই দুটোর মধ্যে তোমাকে ব্যালেন্স করা শিখতে হবে। ঠিক আছে, দেখো এবার তোমার সিলেবাস জানা হয়ে গেছে, তোমার কাছে সিলেবাস জানা হয়ে গেছে, তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ট্রেন্ড তুমি জেনে ফেলেছো। এবার তোমার পড়তে পড়তে কিন্তু হোয়াট টু স্টাডি কিন্তু খুবই ইজি হয়ে যাবে। তুমি এখানটাতে গ্রামারটাকে ভাগ করে নেবে, ভোকাবুলারিটাকে ভাগ করে নেবে, ব্যাস হয়ে গেল। আর একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন বলে রাখবে, হয়ে গেল। তাহলে গ্রামারে স্যার কি কি পড়বো, এরার পড়বো, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট পড়ে নেবো, আচ্ছা রিঅ্যারেঞ্জমেন্টটাও পড়ে নেবো। ঠিক আছে, ভোকাবুলারিতে কি পড়বো স্যার, সিনোনিম, অ্যান্টোনিম পড়বো, ইডিয়ামটা পড়ে নেবো, ওয়ান ওয়ার্ড পড়ে নেবো, ব্যাস হয়ে গেল পড়া। আচ্ছা এখানে হচ্ছে কি স্যার, এখানটায় জাস্ট আমি রিঅ্যারেঞ্জমেন্টটা এখানেও রাখতে পারি, এটা পড়ে নেবো। ঠিক আছে, তাহলে এখানটায় দেখতে গেলে গ্রামারের জায়গাটা আমরা পার্টস অফ স্পিচের জায়গাটা খুব ভালো করে পড়বো। ঠিক আছে, আর ইমপ্রুভমেন্ট এবং এরার কারেকশনটা হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে অন অ্যান অ্যাভারেজ আমাদের পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আর মানে ভোকাবুলারি জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা কিন্তু বারবার করে বলছি। আচ্ছা, আর এর সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, আর হচ্ছে ফিক্সড প্রেপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, সেটাও অ্যাড করে দিতে হবে। ব্যাস এইটুকু জায়গা যদি আমি পড়ে হোয়াট টু স্টাডি, দেখো বেরিয়ে গেল, তাহলে হোয়াট টু স্টাডি আমার কিন্তু বেরিয়ে গেছে। তাহলে হোয়াট নট টু স্টাডি দিয়ে কিন্তু বেশিরভাগ জিনিসই পড়ে থাকলো। তাহলে এরকম দেখতে গেলে খুব বেশি হলে আমাদের ধরো এখানে যদি আমি ভোকাবুলারি ক্ষেত্রে যাই, তাহলে হয়তো আমাদের 4-6টা টপিক পড়তে হচ্ছে, আর রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে 1টা বা 2টো টপিক পড়তে হবে, আর গ্রামারের জায়গা দেখলে অন অ্যান অ্যাভারেজ দেখা গেল খুব বেশি হলে 8 থেকে 9টা জিনিস পড়তে হচ্ছে। এই হচ্ছে আমাদের পড়াশোনা। ঠিক আছে, 8-14 আর 15-16টা টপিক পড়তে হচ্ছে, 15-16টা টপিক পড়তে হচ্ছে। বাদ বাকি দেখা যাচ্ছে তোমার সেই বইতে তোমার দেখা গেল 40টা টপিক রয়েছে, তাহলে বাদ বাকি দেখো 40, মানে তুমি দেখো হ্যাঁ 25টা টপিক কিন্তু অলরেডি বাদ চলে গেছে। তাহলে হোয়াট নট টু স্টাডি কিন্তু এটা হয়ে গেল। তাহলে আমাকে মানে ইউ হ্যাভ টু ডিসাইড হাউ টু ইনভেস্ট ইয়োর টাইম। ঠিক আছে, মানে আই অ্যাম ইনভেস্টিং মাই টাইম, মানে এরকম ভাবে যেন মনে হয় যে আই অ্যাম ইনভেস্টিং মাই টাইম ফর, মানে কি বলবো, ফ্রুটফুলনেস। অর্থাৎ আমি ইউ হ্যাভ টু ইনভেস্ট ইউর টাইম ফ্রুটফুলি। ঠিক আছে, যেখানে আমাকে ইনভেস্ট করলে সময়টা আমি যদি ইনভেস্ট করি যেখান থেকে আমি তার রিটার্ন পাবো, তো রিটার্নসটা সবসময় আমার কিন্তু এক্সপেক্ট করতে হবে এই জায়গা থেকে। তাহলে বলো সবার কাছে অ্যানালিসিস পার্টটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? যদি হয় একবার সবাই থাম ইমপ্রেশন দেবে, যদি কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করো। ওকে, ঠিক আছে, তাহলে অ্যানালিসিস পার্টটা আমরা কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, সবার কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো তোমাদের কত সুবিধা হবে। আচ্ছা, এবার আমরা যেগুলো আমরা দেখলাম সেগুলোকে আমরা একটুখানি যেগুলো আমরা পড়লাম, যে স্যার আপনি যেগুলো অ্যানালিসিস করে দেখালেন বা কিছু, এগুলো কি সত্যি প্রিভিয়াস ইয়ারে এসছে কিনা সেগুলো আমাদেরকে দেখে নিতে হবে না প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে। আচ্ছা, আর একটা জিনিস দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সবাইকে আমি যেটা বলবো, সেটা সবাই হচ্ছে ইংরাজির জন্য ইউ হ্যাভ টু রিড নিউজ পেপার ফর 30 মিনিটস। ঠিক আছে, নিউজ পেপার তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, 30 মিনিটস রেগুলারলি, সেটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া কিংবা ইন্ডিয়ান এক্সপ্রেস, এটা পড়তে হবে, বোথ ফর অবজেক্টিভ ইংলিশ প্লাস ডেসক্রিপটিভ ইংলিশ। ঠিক আছে, এই জায়গাটা তোমাদের পড়তে হবে। কেন ইম্পর্টেন্ট দেখো, নিউজ পেপারটা কেন স্যার আপনি তো বলছেন অবজেক্টিভ ইংলিশের ক্ষেত্রে কেন এই নিউজ পেপারটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমাদেরকে কিন্তু সিনোনিম বা অ্যান্টোনিম যেগুলো রয়েছে, রিসেন্ট হাইলাইটেড সিনোনিম বা অ্যান্টোনিম, সেগুলো কিন্তু পরীক্ষায় দেয়। ঠিক আছে, আমি তোমাদেরকে সেটাও দেখাবো। তো এটার জন্য ইউ হ্যাভ টু ইনভেস্ট 30 মিনিটস পার ডে। ঠিক আছে, এখানে তোমাকে কিভাবে শিখতে হবে, তুমি রিপোর্ট রাইটিং তোমাকে শিখতে হবে এখান থেকে। রিপোর্ট রাইটিংটা খুব ভালো করে তোমাকে পড়তে হবে। ঠিক আছে, বিশেষ করে এডিটোরিয়াল যে রিপোর্ট গুলো থাকে, নিউজ পেপার রিপোর্ট বা এডিটোরিয়াল রিপোর্ট তোমাকে শিখতে হবে। ঠিক আছে, ইনফরমেশন নিতে হবে। আচ্ছা, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং হয়ে গেল। আচ্ছা, এসে রাইটিং এর জন্য তুমি এখান থেকে ইয়ে পাবে। ঠিক আছে, এসে রাইটিং এর জন্য আচ্ছা তুমি আসছে ওগুলোতে। ঠিক আছে, মানে আমাদের যেগুলো মেন্সে করতে হয় সেটা হচ্ছে কি কি, মানে মেনলি হচ্ছে আমাদের লেটার রাইটিং করতে হবে, আমাদের একটা লেটার রাইটিং করতে হবে। লেটার রাইটিং কি হবে, একটা ফর্মাল লেটার, একটা ইনফর্মাল লেটার, দুটোই আমাদের করতে হয়। ঠিক আছে,
1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্যার কি করতে হবে? 2 নম্বর হচ্ছে আমাদের করতে হবে রিপোর্ট রাইটিং। ঠিক আছে, রিপোর্ট রাইটিং স্যার এখানে আমাদের নিউজ পেপার রিপোর্টই আমাদের করতে হবে। এডিটোরিয়াল রিপোর্টটা আমাদের এখানে জাস্ট পড়তে হবে। ঠিক আছে, কিন্তু এটা আমাদের না করলেও হবে, এটা আমাদের বাংলার জন্য করতে হয়। ঠিক আছে, সম্পাদকীয় প্রতিবেদন যেটা হয় বাংলায়, সেটা আমাদের এখান থেকে করতে হয়, কিন্তু আমাদের ইংরেজির ক্ষেত্রে হচ্ছে সংবাদপত্র প্রতিবেদনটাই আসে। আচ্ছা, 3 নম্বর কি করতে হবে স্যার? 3 নম্বর হচ্ছে আমাদের প্রেসি রাইটিং শিখতে হবে। প্রেসিস রাইটিং যেটা বাংলাতেও একই রকম আসে, সারসংক্ষেপ বা সারমর্ম। আচ্ছা, 4 নম্বর কি স্যার করতে হবে? ট্রান্সলেশন করতে হবে। বাংলা একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, 5 নম্বর স্যার কি থাকবে? এসে রাইটিং করতে হবে। ঠিক আছে, 2017 অবধি আমাদের কিন্তু এসে রাইটিং এর জায়গাটা ডায়লগ রাইটিং বলেও একটা টপিক আসতো। ঠিক আছে, মোটামুটি 18 থেকে সেই ট্রেনটা, 18-19 থেকে সেই ট্রেনটা চেঞ্জ করে সেটা আর কি ইংলিশ কম্পোজিশন বলা হয়েছে। তো ইংলিশ কম্পোজিশন আখ্যা দেওয়া রয়েছে। ইংলিশ কম্পোজিশন মানে হচ্ছে এখানটায় এটা কিন্তু পুরোটাই এসে রাইটিং এর উপরে চলে গেছে, অর্থাৎ এখন আমাদের কিন্তু এসে রাইটিংটাই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, যাদের লেখার অভ্যাস নেই তারা রেগুলারলি এটা কিন্তু লেখার অভ্যাস করতে হবে, কারণ যত তুমি লিখবে ততই তোমার লেখার বাঁধুনি তৈরি হবে। তো এই জায়গাটা আমরা একটু পরে আলোচনা করব। ঠিক আছে, এবার দেখো নিউজ পেপারটা কেন পড়তে হবে। দেখো তোমার এটা আমি দেখিয়ে দিচ্ছি। কিছু ওয়ার্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমি কিছু ওয়ার্ড তুলেছি, যেমন হচ্ছে দেখো এখানে হচ্ছে নার্সিসিস্ট ওয়ার্ডটা দেখতে পাচ্ছ আশা করি। নার্সিসিস্ট ওয়ার্ডগুলোকে মনে রাখো, আমি পরে বলবো। ঠিক আছে, নার্সিসিস্ট। আচ্ছা, নার্সিসিজম। ঠিক আছে, ওয়ার্ডটা দেখতে পাচ্ছ। আচ্ছা, একই রকম ভাবে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে সুপারসিলিয়াস। সুপারসিলিয়াস। ঠিক আছে, সুপারসিলিয়াস। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো ক্লেয়ারভয়েন্ট। আচ্ছা, প্যারানয়েড। আচ্ছা, মডার্ন, এগুলো আছে। ঠিক আছে, তাহলে এই ওয়ার্ড গুলোকে আমরা দেখতে পাচ্ছি, মনে রাখবে। ঠিক আছে, এই ওয়ার্ড গুলোকে মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা আমাদের পড়তে হবে যেগুলো আমি তোমাদের লিখে দিয়েছি, সেটা হচ্ছে এক্সপ্লেন্ড, যেটা ইন্ডিয়ান এক্সপ্রেসের যে পার্টটা হচ্ছে এক্সপ্লেন্ড, যে পেজটা আছে 7 নম্বর, সেটা পড়তে হবে আমাদের রেগুলারলি। আচ্ছা, এর সাথে হচ্ছে আমাদের 10 নম্বরটা এডিটোরিয়াল পেজটা পড়তেই হবে রেগুলারলি। ঠিক আছে, আর তার সাথে হচ্ছে ওপিনিয়ন পেজটা আমাদের পড়তে হবে। ঠিক আছে, তাহলে এই 3টে পেজ কিন্তু আমাদের ম্যান্ডেটরি পেজ, এক্সপ্লেন্ড, এডিটোরিয়াল এবং তার সাথে ওপিনিয়ন্স। এই 3টে কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে রেগুলারলি পড়তেই হবে। ঠিক আছে, আর তার সাথে এডিটোরিয়াল এই যে ব্যাপারটা আবার দিয়েছি, তো এই জায়গাটা আমাদের কিন্তু দেখে নিতে হবে। এখান থেকে আমরা যে ওয়ার্ড গুলোকে দেখলাম, কেন আমরা বললাম এই যে ট্রেন্ডিং যে সমস্ত ওয়ার্ড গুলো আর কি ব্যবহার করা হচ্ছে, এখান থেকে কিন্তু পিএসসি প্রশ্ন করে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। এই ওয়ার্ড গুলোকে মাথায় রাখো জাস্ট। এবার চলো আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলোকে একটু ভালো করে বিশ্লেষণ করি এবং আমরা সলভ করি। প্রথমে যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে যে একটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম থেকে দিয়েছে, অফ হুইচ অফ দা, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে জিকে তোমরা যেটা পড়ো, জেনারেল, অ্যাকচুয়ালি জিকে নয়, জেনারেল অ্যাওয়ারনেস যেটা পড়ো, সেই স্ট্যাটিক জিকে হোক বা অন্যান্য কম্পিউটার রিলেটেড যেগুলো হোক না কেন, সেই যে ব্যাপারটা আর কি আমাদের এখান থেকে প্রশ্নটা দেখো দিয়েছিল ওয়েবলগ। ঠিক আছে, ওয়েবলগ বলে তোমরা জানো জন বার্গার। ঠিক আছে, একজন ভদ্রলোক, সেটা হচ্ছে তার নাম হচ্ছে জন বার্গার। ঠিক আছে, 17th ডিসেম্বর 1997 এই ব্লগ উইব্লগ বা ওয়েবলগ, ওয়েবলগ এই টার্মটা কয়েন করেছিল। ঠিক আছে, এই যে শর্ট ফর্মটা রয়েছে ব্লগ, এই ব্লগ যে টার্মটা সেটা হচ্ছে আমাদের এটা পরে কয়েন করা হয়েছিল
যেটা করেছিল হচ্ছে পিটার মারহোলস, ঠিক আছে। তো এখানে বলা হয়েছিল যে এই যে ব্লগটা অফ হুইচ অফ দ্য ফ্রেজেস বিলো ইজ দ্য টার্ম ব্লগ অ্যান্ড অ্যাব্রিভিয়েশন। তাহলে তোমরা যদি উই ব্লগ বা ওয়েব ব্লগ ব্যাপারটা এটা যদি না জানো, ঠিক আছে, তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু করা যাবে না। দেখতে পাচ্ছ, ওয়েব ব্লগ, ঠিক আছে। তাহলে প্রথম অপশনটা কিন্তু আনসার হয়ে যাবে। আবার এখানে কিন্তু ওয়েব ব্লগ এটা কিন্তু হচ্ছে না। আচ্ছা, ব্লগার হচ্ছে না, ওয়েব ব্লগিং হচ্ছে না। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, যেটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু পেলাম, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, সিলেক্ট দ্য ইডিয়াম দ্যাট বেস্ট replaces the words in italics in the following sentence. You should review your options. তাহলে বলছে, এই জন্য বলছে ইউ শুড রিভিউ, এখান থেকে ধরো এইটা রয়েছে, রিভিউ ইউর অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক আ ডিসিশন। অর্থাৎ ইউ শুড রিভিউ ইউর ওপিনিয়ন্স বা অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক আ ডিসিশন। তাহলে এই ব্যাপারটা হচ্ছে যে চারটে অপশন যেটা রয়েছে স্যার, এর মধ্যে কোনটা আমার হবে। প্রথমত মেক হে while sun shines, তার মানে কি আছে, ধরো মানে তোমার মেক দ্য মোস্ট অফ আ ফেভারেবল সিচুয়েশন while ইট লাস্টস, অর্থাৎ তোমার সামনে যখন ফেভারেবল অর্থাৎ অনুকূল সিচুয়েশন রয়েছে তখন তুমি তার ব্যবহারটা করো, ঠিক আছে, তার সদ্ব্যবহার করো। এটাকে বলা হয় হচ্ছে মেক হে while the sun shines। আচ্ছা, এবার তুমি সিট অন দা ফেন্স বলো। সিট অন দা ফেন্স মানে হচ্ছে কি, তুমি ফেন্সের ওপর বসে আছো, মানে বেড়ার ওপর বসে আছো। তার মানে তুমি তখন মানে বেড়ার ওপর বসে আছো মানে কি, তুমি যদি একটা বেড়ার ওপরে, ঠিক আছে, কোনো জিনিসকে রাখো, এরকম একটা বেড়ার ওপরে তুমি যদি কোনো জিনিসকে রাখো, তাহলে তুমি একটা ক্রিকেট বলকে রাখবে, সে বলটা কি করবে, বেড়ার উপরে দাঁড়াবে কখনো, হয় এইদিকে গড়িয়ে যাবে, না হলে এইদিকে গড়িয়ে আসবে। তার মানে তুমি কি করছো, তার মানে এটার মানে হচ্ছে কি, অ্যাভয়েড মেকিং আ ডিসিশন, অর্থাৎ তুমি কোনো ডিসিশন তৈরি করতে পারছো না। এবার হচ্ছে লুক বিফোর ইউ লিপ, অর্থাৎ তুমি যখন কোনো কিছু লুক বিফোর ইউ লিপ, তার মানে তুমি যদি কোনো কিছু কাজ করতে যাও, লুক বিফোর ইউ লিপ মানে হচ্ছে তুমি যদি কোনো কাজ করতে যাও তার আগে তোমার কি করতে হবে, দেখে ব্যাপারটা ভালো করে দেখে নিতে হবে। অর্থাৎ ইউ শুড থিঙ্ক কেয়ারফুলি অ্যাবাউট দ্য পোটেনশিয়াল কনসিকুয়েন্সেস অ্যান্ড রিস্কস অফ অ্যান অ্যাকশন বিফোর ইউ ডু ইট। তার মানে তুমি যখন কোনো কাজ করতে চাচ্ছ তার আগে তুমি ব্যাপারটা ভালো করে দেখে নাও। তাহলে দেখো এইটা কিন্তু আমরা ইউ শুড রিভিউ ইউর অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক আ ডিসিশন, এই জায়গাটা কিন্তু আমরা মিল পাচ্ছি। তার মানে তুমি কোনো কিছুর কনসিকুয়েন্সকে আগে দেখে নাও, তারপরে তুমি সেই কাজটা করো। তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার হতে যাচ্ছে, লুক বিফোর ইউ লিভ। নাম্বার 4 হচ্ছে কিল দা, বলেছে কিল দা গোল্ডেন গুজ। তাহলে সেই মনে পড়ছে তোমাদের আশা করি যে ফার্মারের গল্প ছিল, ঠিক আছে, তুমি গোল্ডেন গুজকে মেরে ফেলছো মানে কি, তোমার কাছে তার মানে তোমার সোর্স অফ ইনকামকে তুমি নষ্ট করে ফেলছো। তোমার কাছে একটা সোনার ডিম ছিল, সোনার ডিম পাড়া রাজহাঁস ছিল, সেই রাজহাঁসটাকে তুমি মেরে ফেললে। তার মানে মানে কি, তোমার কাছে যেটুকু সম্পদ ছিল, ইনকাম ছিল, ওয়েলথ ছিল, সেটাকে তুমি নষ্ট করে ফেলছো। কেন? জাস্ট বিকজ অফ ইউর গ্রিড, তোমার লোভের জন্য। তাহলে কিল দ্য গোল্ডেন গুস এটা। তাহলে এই চারটে অপশন স্যার এটা কোন টপিক থেকে দিয়েছে? অবশ্যই আমরা ইডিয়ামস এন্ড ফ্রেজেস যেটা বললাম সেখান থেকে এটা দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিভাবে সলভ করতে হবে। চারটে অপশন ধরে আমাদের সলভ করতে হবে। কেন স্যার? কারণ চারটে অপশন ধরে যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন না সলভ করি, তাহলে পরের বছর যদি আমাদের এই যে কিল দ্য গোল্ডেন গুস থেকে প্রশ্নটা দিয়ে দেয় তাহলে আমরা পারবো না, ঠিক আছে। চারটে অপশন ধরে আমাদের প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু 2023 লাস্ট প্রিলিমিনারির প্রশ্ন। এরপরে দেখো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। এবার দেখো, শি ওয়াজ নট ইন্টারেস্টেড, তা সে হচ্ছে খুব একটা ইন্টারেস্টেড ছিল না বা উৎসাহী ছিল না, ড্যাশ টেকিং ড্যাশ টু ফ্রেঞ্চ। অর্থাৎ এবার আমরা টেস্ট করব। প্রথমত ইন্টারেস্টেড ফর এটা কখনো কিন্তু হয় না, ঠিক আছে। ইন্টারেস্টেড পরে ফর হয় না, তাহলে অপশন ডি এলিমিনেটেড। ইন্টারেস্টেড অন কখনো হয় না, টু হয় না। ইন্টারেস্টেড পরে ইন হয়, তাহলে অপশন এ এটা ঠিক হয়ে গেল। তাহলে আমাদের দেখার দরকার নেই, এখানটায় অপশন এ হয়ে যাবে। তাও আমরা দেখি, শি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন টেকিং আপ। টেক আপ মানে হচ্ছে নেওয়া কোনো কিছু, বাট ডিসাইডেড টু অপ্ট ফর, অপ্টের পরে ফর হয়, কিন্তু সে কি করলো,
she was not interested in taking up ফ্রেঞ্চ, অর্থাৎ সে কিন্তু খুব একটা ইন্টারেস্টেড ছিল না ফ্রেঞ্চ নেওয়ার জন্য, কিন্তু পরবর্তীকালে সে কিন্তু ডিসাইড করলো যে না, সে হচ্ছে জার্মানের দিকে যাবে। ঠিক আছে, বাট ডিসাইডেড টু অফ ফর জার্মান ইনস্টিড, পরিবর্তে সে কি করলো, জার্মান নিয়ে পড়াশোনা করতে শুরু করলো। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আমরা 4 নম্বর প্রশ্নে আসি। চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ইটালিসাইজড ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। ঠিক আছে, কি বলছে, ইন আর্লিয়ার টাইমস। ইন আর্লিয়ার টাইমস তখন কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আর্লিয়ার টাইমসে যখন আর কি ছিল, ইন আর্লিয়ার টাইমস রেবেলস ওয়্যার এক্সিকিউটেড ফর কিলিং দ্য কিং। রেবেলস মানে যারা হচ্ছে বিদ্রোহ করে, তাহলে বিদ্রোহীদেরকে মেরে ফেলা হতো, যারা হচ্ছে কেন, ওয়্যার এক্সিকিউটেড ফর কিলিং দ্য কিং, অর্থাৎ রাজাকে হত্যা করার জন্য রেবেলসদেরকে হত্যা করা হতো। এবার স্যার, তাহলে স্যার হত্যা, এই হত্যা জিনিসটা একটা জিনিস আমাদের মাথায় ক্লিয়ার স্ট্রাইক করলো। তাহলে হত্যা জিনিসটা স্যার কি হবে? দেখো, মনে রাখবে যখন এই যে সাইড, অর্থাৎ এই সাফিক্সটার কথা মাথায় রাখবে, সাইড, সাইড যে সাফিক্সটা রয়েছে, এই সাফিক্সটার মানেটা হচ্ছে কিল, হত্যা করা। তাহলে যখনই তুমি সাইড বলে কোনো একটা ওয়ার্ড পাবে, তখন মনে করবে হত্যা ওয়ার্ড জায়গাটা থাকবে। ঠিক আছে, এবার আমি প্রথম যদি দেখি রেজিসাইড, রেজিসাইড ওয়ার্ডটাকে যদি আমি একটু বিশ্লেষণ করি, এই রেজিসাইড ওয়ার্ডটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড থেকে তৈরি হচ্ছে। ঠিক আছে, যেটা হচ্ছে রেক্স। রেক্স মানে হচ্ছে কিং, রাজা। রেক্স হচ্ছে কিং, রাজা, বোঝা গেল? অর্থাৎ তুমি যদি এখান থেকে রেজিস ওয়ার্ডটাকে পাচ্ছ, রেজিস ওয়ার্ডটা মানেই হচ্ছে রাজা। ঠিক আছে, আর এই যে সাইড বা তুমি বলতে পারো সেইডিয়ার, এই ওয়ার্ডটা, এটা সাইড বা সেইডিয়ার তুমি বলতে পারো, এটার মানে হচ্ছে হত্যা করা। তাহলে রাজাকে হত্যা করা হচ্ছে এটা। একই রকম ভাবে তুমি আরেকটা ওয়ার্ড পাবে রিগ্যালিয়া। তাহলে দেখো, আবার তুমি এখানে দেখো রেজ পাচ্ছ বা রেক্স পাচ্ছ, তুমি রেক্স বা রেজ পাচ্ছ। ঠিক আছে, তাহলে স্যার এই রিগালিয়া হচ্ছে কি? রিগালিয়া হচ্ছে যে রাজা যখন কোনো দরবারে আসেন, তিনি তখন কি করেন, তিনি হচ্ছে মানে এই রিগালিয়া, অর্থাৎ তুমি যখন আসেন তখন হচ্ছে তিনি রয়্যাল প্রিভিলেজ পান, অর্থাৎ তিনি রাজকীয় একটা সংবর্ধনা পান, বা তিনি যে সমস্ত কি বলবো তাকে, এই যে বিভিন্ন বলে না যে রাজারা যখন আসে তার জন্য সাম্মানিক দেয়া হয় বা সম্মান দেয়া হয়, বা স্পেশাল প্রিভিলেজেস বা পাওয়ার গুলো যেগুলো পায়, সেটা হচ্ছে রিগালিয়া। ঠিক আছে, রিগালিস থেকে রিগালিয়া, বোঝা গেল? তাহলে রিগাল বা রিগালিয়া, রিগাল হচ্ছে কি আমাদের রয়্যাল প্রিভিলেজেস, রয়্যাল পাওয়ার্স, এইগুলো যেটা অ্যাকচুয়ালি রাজার প্রাপ্য। তাহলে রিগালিয়া ওয়ার্ডটাও কিন্তু একই রকম ভাবে এই রেক্স থেকেই তৈরি হলো। এবার দেখো, আমি অন্য ওয়ার্ড গুলোকেও বিশ্লেষণ করার চেষ্টা করি। তাহলে এটা আনসার হয়ে যাচ্ছে কি আমাদের বি, কিন্তু আমরা কি এগুলোকে ছেড়ে দেবো না? তাহলে হোমিসাইড, তাহলে হোমোস মানে তোমরা জানো পিপল। ঠিক আছে, হোমিসাইড কথাটা কোথা থেকে তৈরি হচ্ছে আমরা জানি, হোমিস মানে হচ্ছে পিপল, মানে হোমো মানে হচ্ছে পিপল। ঠিক আছে, তাহলে লোকজন। তাহলে এখানে হোমো, এই যে হোমো, হোমো মানে হচ্ছে লোক বা ম্যান, সাইড মানে হচ্ছে হত্যা করা। তাহলে এটা হচ্ছে মানুষকে, মানে কি মানুষকে হত্যা করা, সেটা হচ্ছে কি আমাদের হোমিসাইড। আচ্ছা, এরপরে হচ্ছে প্যারিসাইড। ঠিক আছে স্যার, প্যারি মানে কি? ঠিক আছে, প্যারিসাইডটা কি স্যার? তাহলে প্যারিসাইড হচ্ছে কি আমাদের প্যারি বা প্যারিসিয়াম, এরকম মনে রাখবে, প্যারিসিডিয়াম বা প্যারি, এই ওয়ার্ডটার কথা মাথায় রাখবে। প্যারিসিডিয়া মানে হচ্ছে কিন বা তোমার আত্মীয়দেরকে হত্যা করা, সেটা হচ্ছে আমাদের প্যারিসাইড। ঠিক আছে, অর্থাৎ তুমি তোমার, এটা বলে দিই, প্যারি মানে হচ্ছে তোমার রিলেটিভকে হত্যা করছো, ক্লোজ রিলেটিভ আর কি, তাকে তুমি হত্যা করছো, তাহলে হচ্ছে প্যারিসিডিয়া, প্যারিসাইড বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কিন বা রিলেটিভ। আচ্ছা, ফ্র্যাট্রিসাইড মানে, ফ্র্যাট্রি মানে হচ্ছে ভাই, ব্রাদার, তুমি যখন ভাইকে হত্যা করছো, তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আশা করি বুঝতে পেরেছি আমরা হাউ টু স্টাডি। ঠিক আছে, নাম্বার 5 দেখো। নাম্বার 5-এ দেখো, তোমাদেরকে যেটা বলেছিলাম যে ওই দুটো ওয়ার্ড আছে, তাদেরকে রিপ্লেস করতে হবে। দেখো সেই ওয়ার্ড সেটা পাচ্ছ কিনা। ঠিক আছে, দেখো এই যে, দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য পোস্ট।
ম্যানেজমেন্ট কিন্তু তাকে এই কাজের জন্য খুব একটা সুইটেবল মনে করেনি। হি ওয়াজ নট এবল টু অ্যারেঞ্জ অল হিজ বিলঙ্গিংস ইনটু ওয়ান সুটকেস। তার মানে সে কিন্তু ওই একটা সুটকেসের মধ্যে তার যে সমস্ত জিনিসপত্র রয়েছে সবগুলোকে খুব একটা মানে ঢোকাতে পারে বা সেগুলোকে প্লেস করতে পারেন। দুটো স্টেটমেন্টে বলা হয়েছে সুইটেবল এবং অ্যারেঞ্জ এই দুটো ওয়ার্ডকে কোন ওয়ার্ডটা দিয়ে আমরা রিপ্লেস করতে পারি? গুড, অ্যাপ্ট, ফিট আর ক্র্যাম। দেখো প্রথমত গুড, এটা তো কোনোভাবে হয় না। গুড ফর দ্য জব, ঠিক আছে, রিটার্ন ফাইন গুড ফর দ্য জব, তাহলে ঠিক আছে। গুড অফিস, তাহলে এটা অ্যাবেল টু গুড, এটা তো হচ্ছেই না, ঠিক আছে। আচ্ছা অ্যাপ্ট, অ্যাপ্ট মানে হচ্ছে কি কোনো কিছুর অ্যাপ্ট মানে হচ্ছে কোনো যথাযথ কোনো কিছু একটা। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা অ্যাপ্ট যদি করি অ্যাপ্ট ফর, তাহলে হতে পারে ফাইন্ড হিম অ্যাপ্ট ফর। অ্যাপ্ট ফর মানে হচ্ছে স্কিলফুল, ঠিক আছে। স্কিলফুল ফর মানে আমরা তাকে দেখতে পাচ্ছি যে আমরা তাকে খুব একটা সেই কাজের জন্য যথাযথ মনে করতে পারছি না, ঠিক আছে, বোঝা গেল? বা যথাযথ মনে করতে পারে অ্যাপ্রোপ্রিয়েট। হি ওয়াজ নট এবেল টু অ্যাপ্ট অল হিজ বিলঙ্গিংস, তাহলে এটা তো হবে না, যথাযথভাবে তো হয় না। তাহলে দেখো এরপরের ওয়ার্ডটা হচ্ছে ফিট, তো এটাও আমাদের হবে, কারণ হচ্ছে ফিট হচ্ছে সুইটেবল কে রিপ্লেস করতে পারে ফিট, আবার হচ্ছে অ্যারেঞ্জকেও আমরা ফিট দিয়ে রিপ্লেস করতে পারছি এখানটাতে, মানে ফিট করছে না জিনিসপত্রগুলো, তাহলে ওটা হচ্ছে। নাম্বার 4 রয়েছে ক্র্যাম। হোয়াট ইজ ক্র্যাম স্যার? ঠিক আছে, ক্র্যাম, ক্র্যাম মানে হচ্ছে কি কোনো জিনিসের মধ্যে ঠেসে ঠেসে কোনো কিছুকে ঢোকানো, ঠিক আছে, ঠেসে ঢোকানো, তাকে বলা হয় ক্র্যাম। এটার ক্ষেত্রে হয়তো ক্র্যামটা হবে, কিন্তু এটার ক্ষেত্রে তো ক্র্যাম হবে না। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপরে আমরা চলে আসি যেই দেখো সাইন্টিফিক যে সমস্ত বললাম তোমাদের লজিয়া বা কিছু, ঠিক আছে, স্টাডি বা লজিয়া, সেখান থেকে প্রশ্নটা দিয়েছে। দেখো আইডেন্টিফাই দি ইনকারেক্ট পেয়ার, ঠিক আছে। প্রথমত আমাদের দিয়েছে কিডনি ডিজিজ। এবার আমাদের জানতে হবে যে স্যার যিনি ইউরোলজিস্ট তিনি অ্যাকচুয়ালি কি করেন। ইউরোলজিস্ট তিনি কি করেন? ইউরোলজিস্ট হচ্ছে যিনি হচ্ছে কিডনি, কিডনি বা ইউটেরাস এসব নিয়ে কাজ করে, তাই না? কিডনি, ইউটেরাস এগুলো নিয়ে কাজ করে, সরি ইউরেটার, ইউরেটাস, ইউটেরাস বলছি, ইউরেটার মানে ব্লাডার, এইসব ব্যাপারগুলো নিয়ে কাজ করে, ঠিক আছে। কিডনি ফিডনি নিয়ে কাজ করে মেনলি। তাহলে এখানে হচ্ছে আমাদের ইনকারেক্ট পেয়ার বলেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আর আরেকটা হচ্ছে আমাদের এখানে বলেছে কিডনি ডিজিজ, তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে আমরা দেখি ব্লাড রিলেটেড হচ্ছে আমাদের ইউরোলজিস্ট বলেছে না, অ্যাকচুয়ালি তো নেফ্রোলজিস্ট হচ্ছে মেনলি ওটা কাজ করে হচ্ছে ইয়ে দিয়ে কিডনি সিস্টেমটা, ঠিক আছে। কিডনি তাই তো, নেফ্রন। আচ্ছা এখানে বলেছে কিডনি ডিজিজ নিয়ে কাজ করে কে, ঠিক আছে, ডিজিজ নিয়ে কাজ করে, তাহলে কিডনি ডিজিজ নিয়ে কাজ করে কিন্তু নেফ্রোলজিস্ট, ঠিক আছে। আর ইউরোলজিস্ট হচ্ছে কিন্তু কিডনি থেকে মানে ইউরিন, ইউরিন রিলেটেড কাজ করে, ঠিক আছে, এটা কিন্তু ডিজিজ নয়, বোঝা গেল? এটা একটু ডিফারেন্সটা বুঝতে হবে। এবার হচ্ছে ব্লাড রিলেটেড ডিজিজ যেগুলো রয়েছে, ব্লাড মানে হচ্ছে হেইমা, হেইমা মানে হচ্ছে ব্লাড, তাহলে হেমাটোলজিস্ট অবশ্যই, ঠিক আছে, ঠিক আছে। তাহলে প্রথমটা আমরা ইনকারেক্ট দেখতে পাচ্ছি। এবার পরপর আসি, ডিজিজেস অফ দ্য স্টমাক, পাকস্থলী জিনিসপত্র হচ্ছে গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট, ঠিকই আছে। আচ্ছা ভেরিয়াস টাইপস অফ ক্যান্সার, তাহলে ক্যান্সার হচ্ছে আমরা জানি অঙ্কোলজিস্ট, সে হচ্ছে ক্যান্সার নিয়ে কাজ করে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কিডনি ডিজিজ নিয়ে কাজ করবে হচ্ছে নেফ্রোলজিস্ট, আর ইউরোলজিস্ট হচ্ছে ইউরিন রিলেটেড কোনো সমস্যা হলে সেটা দেখবে, ঠিক আছে, কিডনিতে ইউরিন, এটা মাথায় রাখবে, যেখানে কিন্তু কিডনি ডিজিজের কথা বলেছিল। আচ্ছা এরপরে 7 নম্বরের প্রশ্নে আসি, সেটা হচ্ছে কি বলেছে, অ্যাডজাঙ্ক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড অ্যাডজাঙ্ক্ট। দেখো অ্যাডজাঙ্ক্ট ওয়ার্ডটা কিসের থেকে তৈরি হয়েছে মনে রাখবে, অ্যাড জাংটাস ওয়ার্ড থেকে তৈরি হয়েছে, মানে হচ্ছে অ্যাড জয়েন, মানে কোনো কিছুকে জয়েন করার জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে দেখো অ্যাডমনিশ, প্রথমে হচ্ছে অ্যাডমনিশ মানে তিরস্কার করা। আচ্ছা অ্যাডিশনাল মানে হচ্ছে যোগ করা, তার মানে এটা হয়ে যাবে আমাদের আনসার। আচ্ছা অ্যামরফাস, ঠিক আছে, একটা হচ্ছে নিয়তাকার একটা অনিয়তাকার, তাহলে অ্যামরফাস হচ্ছে কোনটা আমরা জানি যে অ্যামরফাস যার কোনো নিরাকার, মানে যার কোনো আকার নেই, মানে ফর্মলেস,
আচ্ছা, অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে যার দুটো মিনিং রয়েছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, যেটা হচ্ছে অ্যাডজাঙ্ক্ট। এরপরে আমরা চলে যাই পরেরটাতে, দেখতে পাচ্ছি চাইড। চাইড মানে হচ্ছে কি তিরস্কার করা। তাহলে এবার চাইড হচ্ছে তিরস্কার যদি হয়, তাহলে আমরা রিবিউক বলতে পারি, ঠিক আছে, রিবিউক করা, ক্রিটিসাইজ করা, এরকম আর কি বলা হয় বিভিন্ন, ঠিক আছে, ক্রিটিসাইজ করা, তো এটা আমরা জানি, ঠিক আছে, মানে ওইটুকু মাথায় রাখলেই হবে। আচ্ছা, এবার দেখো স্কোল্ডিং, স্কোল্ড, চ্যাস্টাইজ, প্রেইজ, অ্যারেইন। আচ্ছা, এখানে বলা হয়েছে যে অ্যান্টোনিম বের করতে হবে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা জানি প্রেইজ করা হবে, ঠিক আছে, এটা সিনোনিম হচ্ছে, এটা অ্যান্টোনিম হয়ে যাবে। আচ্ছা, অ্যারেন, আচ্ছা একটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যারেন। ওয়ার্ডটা কি মানে হচ্ছে অ্যারেঞ্জ কিন্তু নয়, অ্যারেন, ঠিক আছে, অ্যারেন মানে হচ্ছে কাউকে অভিযুক্ত করা, মনে রাখবে, কাউকে অভিযুক্ত করা, অভিযুক্ত করা, তাকে আমরা অ্যারেন বলি। ফার্স্টেরটাই হবে, হ্যাঁ, অভিযুক্ত করা, ঠিক আছে। আচ্ছা, এবার এরপরে একটা খুব ভালো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব। দেখো একটা বেসিক জায়গা থেকে প্রশ্ন দিয়েছে, একটু ভালো করে লক্ষ্য করো। কি কি দিয়েছে আমাদের? চারটে ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে চারটে ভার্বের কথা দিয়েছে, সেটা হচ্ছে আমাদের কি কি আছে আমরা দেখলাম। প্রথমে দিয়েছে হচ্ছে লুক ভার্ব, সেকেন্ড আমাদের দিয়েছে হচ্ছে ক্যান ভার্ব, এবার হচ্ছে টেক ভার্ব, আর ডু ভার্ব, এই চারটে। এবার দেখো লুক, লুক ভার্ব হচ্ছে আমরা কি জানি, আমরা এটা জানি মেন ভার্ব হিসেবেই কাজ করে, লুক অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করে না। ক্যান শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব হিসেবেই কাজ করে। আচ্ছা, টেক ভার্ব হচ্ছে মেন ভার্ব হিসেবে কাজ করে, ডু ভার্ব হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং মেন ভার্ব দুটো ভাবেই কাজ করতে পারে। এবার আমাদের প্রশ্ন করেছিল যে স্যার কোনটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব, মানে কোনটা শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করে, সেটা হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, যেটা হচ্ছে ক্যান কাজ করতে পারে। ক্যান হচ্ছে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব হিসেবেই কাজ করতে পারে। এরপরে দেখো সেফোলজিস্ট, এটা একটা ওয়ান অফ সাবস্টিটিউশন থেকে দেওয়া রয়েছে, ঠিক আছে। সেফস অর্থাৎ সেফোলজিস্ট কি করেন মনে রাখবে, সেফোলজিস্ট হচ্ছে ভোটিং প্যাটার্ন নিয়ে কাজ করে। সেফস মানে হচ্ছে ভোটিং প্যাটার্ন, ঠিক আছে, তার মানে ভোটিং প্যাটার্ন মানে সামওয়ান হু স্পেশালাইজেস ইন স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ অফ ভোটিং প্যাটার্নস ইন ইলেকশনস, তাহলে হচ্ছে সেফোলজিস্ট বলা হচ্ছে। এরপরে হচ্ছে এটা দিয়েছে, সেটা হচ্ছে কি কারেক্ট, এটা যে একটা ভয়েস, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস আর কি করতে বলেছে, একটু অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন দেওয়ার কথা বলেছে। মাই ডটার এক্সপ্রেসড হার প্রেফারেন্স ওভার বা প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ, ঠিক আছে, তাহলে এখানে বলেছে কোনটা আমাদের ঠিক হবে, তাহলে আমরা অ্যাকচুয়ালি এটা অ্যাক্টিভ ভার্ব প্যাসিভ নয়, এটা অ্যাকচুয়ালি স্টেটমেন্টটাই ভুলিয়েছে, এটা হচ্ছে ডিরেক্ট, মানে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে হবে, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে হবে, এটা বলেছিল। তাহলে মাই ডটার এক্সপ্রেস, তার মানে এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ধরো আমাদের প্রথমটাও হবে না, সেজ আছে, এটা টেলস আছে, হবে না। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা আনসার হবে। দুটোর মধ্যে ডিফারেন্স একটু দেখি। মাই ডটার সেড, তাহলে মাই ডটার সেড, এখানেও সেড আছে, কমা ইনভার্টেড কমা শুরু। আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ। আচ্ছা, এখানে টোল্ড আছে, তাহলে টোল্ড তো হয় না, আমরা জানি সেইড টু থাকলেই তখন সেটা টোল্ডে পরিণত হয় ইনডিরেক্ট স্পিচে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, আবার দেখো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন দিয়েছে বা ফিক্সড প্রেপোজিশন যাকে বলো। হি হ্যাজ ড্যাশ মেটিকুলাস, হি হ্যাজ ড্যাশ মেটিকুলাস ইন ড্যাশ দ্য প্রজেক্ট, ঠিক আছে, প্রজেক্ট, অর্থাৎ তুমি দেখো অপশন টেস্ট করলেই ব্যাপারটা পেয়ে যাবে। হি হ্যাজ নট বিন, এটা দিয়ে কোনো মানে এরকম কোনো টেন্সই হয় না, হি হ্যাজ নট বিন। হুম, আচ্ছা, হি হ্যাজ নট মেটিকুলাস, মেটিকুলাসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে তুমি এর আগে একটা তুমি নট দিয়ে মেটিকুলাস লিখতে পারো না। আচ্ছা, হি হ্যাজ নট বিন, তাহলে এটা হবে, কারণ হচ্ছে হ্যাজ আছে হচ্ছে অক্সিলারি ভার্ব আর বিনটা হচ্ছে মেইন ভার্ব, হয়ে গেল, এটা হবে। হি হ্যাজ নট বি, এটা তো হবেই না, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে অপশন সিটা মানে অপশন টেস্ট করলে ব্যাপারটা হয়ে গেল। হি হ্যাজ নট বিন মেটিকুলাস ইন ওভারসিং দ্য প্রজেক্ট ড্যাশ, অর্থাৎ গিভিং রাইজ টু মেনি ইরেগুলারিটিস, হয়ে গেল।
এরপরে হচ্ছে কি আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড থেকে দেওয়া হয়েছে, উই নিড টু ড্যাশ দিস ম্যাটার। বুঝতেই পারছো, লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা বা ইনভেস্টিগেট করা, ইনভেস্টিগেট করার কথা বলা হচ্ছে। আচ্ছা, অপশন দ্বিতীয় বলেছে কি আমাদের লুক ইন, ঠিক আছে। তো লুক ইন মানে স্যার কি আছে, লুক ইন দা ফেন্স হয়, অর্থাৎ কোনো একটা জায়গা হচ্ছে পার্সোনালি তুমি টু ভিজিট আ প্লেস অর পার্সন ব্রিফলি, মানে তুমি যখন কোনো একজন ব্যক্তিকে একটা কিছু সময়ের জন্য দেখে আসছো বা ফ্লাইং ভিজিট দিচ্ছ, ঠিক আছে, তখন হচ্ছে তোমার এটা এটা বলবে। আচ্ছা, লুক আপ মানে হচ্ছে কি একবার দেখে নেওয়া, ঠিক আছে, আপাতমস্তক গুলো দেখে নিলে একবার, লুক আপ দ্য ডিকশনারি এরকম কিছু বললে, তাহলে ব্যাপারটা এরকম লুক আপ হয়ে গেল। আচ্ছা, লুক ফর মানে খোঁজ করা, ঠিক আছে, উই নিড টু ড্যাশ দ্য দিস ম্যাটার, তাহলে লুক ইনটু দিস ম্যাটার, উই নিড টু লুক ইনটু দিস ম্যাটার, ঠিক আছে। মোর থরলি আরো ভালো করে, তাহলে এ হয়ে গেল আনসার। আচ্ছা, নেক্সট দেখো, এই ওয়ার্ডটা চিনতে পারছো, ক্লিয়ার ভয়েন্ট, দেখতে পাচ্ছ, যেটা আমরা নিউজ পেপারে দেখেছিলাম, ইন্ডিয়ান এক্সপ্রেসের নিউজ পেপারে দেখেছিলাম ক্লিয়ার ভয়েন্ট ওয়ার্ডটা, এটা দেখো 2023 তে কিন্তু এসছে। হোয়াট কাইন্ড অফ পার্সন ইজ আ ক্লিয়ার ভয়েন্ট? দেখো, প্রথমত ক্লিয়ার ভয়েন্ট এই ওয়ার্ডটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে কি স্যার এটা। প্রথমত ক্লিয়ার, CLAIR, ক্লিয়ার মানে হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, আর ভোরেয়ার মানে হচ্ছে যে আর কি সি বা ভয়ার, মানে ভয়ার না, এটা বলা হয় ভয়ার বললে ভালো হয়, VOIR ভয়ার। এই ভয়ার মানে হচ্ছে সি, তার মানে যে হচ্ছে ভবিষ্যৎকে খুব ভালো করে দেখতে পায়, সে হচ্ছে ক্লিয়ার ভয়েন্ট। তাহলে ক্লিয়ার ভয়েন্ট ওয়ার্ডটা হচ্ছে কার সাথে যায়, আমরা জানি যে অ্যাস্ট্রোলজার ওয়ার্ডটার সাথে কিন্তু যায়, ঠিক আছে। জ্যোতির্বিদ হচ্ছে অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোফিজিক্স তোমরা জানো, অ্যাস্ট্রোনটও তোমরা জানো, ঠিক আছে, আশা করি, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এইগুলো থেকে প্রশ্নটা দিয়েছিল। তাহলে অ্যাস্ট্রোনট বা অ্যাস্ট্রোফিজিক্স, আশা করি তোমরা অ্যাস্ট্রোনমার বলতে জানো, জ্যোতিষী বা নক্ষত্র বিজ্ঞানী, যাদের জ্যোতির্বিজ্ঞানী বলা হয়, ঠিক আছে। অ্যাস্ট্রোনট কাকে বলে বা কিছু, এগুলো তোমরা আশা করি জানো বা জানবে, ঠিক আছে। যাই হোক, তাহলে হয়ে গেল আমাদের অপশনে। এরপরে আমরা চলে যাচ্ছি নাম্বার 15-এ, যেখানে দেখতে পাচ্ছি কি আবার একটা এরকম দিয়েছে ইটালিক ওয়ার্ড, ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ আদার্স। এটা একটু আলাদা করে দিয়েছে, যে এই পার্সোনাল ব্যাপারটা, এই যে ওয়ার্ডটা দিয়েছে, এই ওয়ার্ডটার প্লেসমেন্টটা নিয়ে এটা প্রশ্নটা করেছে। দেখো, ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ আদার্স, ঠিক আছে, পার্সোনাল অ্যাফেয়ার্স এর কথা বলেছে, এটা একদম অ্যাবসলিউটলি কারেক্ট। পরেরটা হচ্ছে দ্য পার্সোনেল বা পার্সোনেল ইন দ্যাট কোম্পানি। আচ্ছা, এবার হচ্ছে পার্সোনেল কাকে বলা হয় স্যার? পার্সোনেল কোন একজন কোম্পানিতে যে কাজ করেন, যিনি একজন কোম্পানিতে, কোনো একটা কোম্পানিতে কাজ করেন, কিংবা কোনো ডিফেন্সে কাজ করেন, তাকে আমরা পার্সোনেল বলি, ঠিক আছে। এটা 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 কিন্তু হোমোনিম থেকে দিয়েছি, হোমোনিম প্যারোনিমের জায়গাটা থেকে প্রশ্ন করেছে, ঠিক আছে। হোমোনিম প্যারোনিম এটাও কিন্তু আমাদের করে দিতে হবে, কারণ এটা 2023-তে এসছে। তাহলে এটা হচ্ছে পার্সোনেল আমরা বলি, সেটা আর্মি পার্সোনেল হোক, ডিফেন্স স্টাফ হোক, কিংবা কোনো একটা কোম্পানির কাজ হোক। অপশন এ অনলি ওয়ান ইজ দ্য কারেক্ট। আচ্ছা, আবার দেখো একটা দিয়েছে যে ওই একই রকম ভাবে ফ্রেম করতে বলেছে, যে আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ নট ইন ক্লাস। তাহলে এটা একটা কি করেছে আমরা দেখতে পাচ্ছি, ইনডিরেক্ট স্পিচ আছে, যেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তাহলে আই আস্কড হিম, দেখো চারটেতে কিন্তু আই আস্কড হিম রয়েছে, আস্কড হিম চারটেই রয়েছে। ওয়াই ইউ নট, প্রথমটা হচ্ছে দেখো কোনো অক্সিলারি ভার্ব নেই, এটা হবে না। ওয়াই ইউ আর নট, তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়নি। ওয়াই ইউ আর, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়নি। ওয়াই আর ইউ, দেখো অপশন ডি কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করেছে। আচ্ছা, এখানে বুঝতে পারছো যদি যদি প্রোনাউন থাকে, তাহলে নটটা কিন্তু প্রোনাউনের পরে বসে, এটা একটু মাথায় রাখতে হবে। এবার 17-এ কি বলছে দেখো, 17-এ বলছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু ভিকারিয়াস। হোয়াট ইজ স্যার ভিকারিয়াস? ঠিক আছে, ভিকারিয়াস মানে হচ্ছে টু, মানে কি বলবো, যে তোমার কাউকে তুমি স্কোল্ড করছো, মানে তুমি কাউকে, মানে কোনো কিছু একটু অন্য, মানে ইনডিরেক্টলি কোনো কিছু বলছো, ঠিক আছে। অর্থাৎ টু প্লে সেকেন্ড ফিডল এরকম ভাবে, মানে ভিকারিয়াস ব্যাপারটা, অর্থাৎ ভিকারিয়াস মানে তুমি কাউকে কোনো কিছু বলছো, সেটা একটু ঘুরিয়ে ফিরিয়ে বলছো, ঠিক আছে। ভিকারিয়াস হচ্ছে কি ভিসিস, বা তুই বলতে পারো যে ঠিক আছে, এটা রুটটাও একটু বলে দিই, সেটা হচ্ছে VICIS। এই ভিসিস মানে হচ্ছে চেঞ্জ, কোনো কিছু পরিবর্তন করা, ঠিক আছে।
এটা আর কি চেঞ্জ বা অল্টারেশন এরকম আর কি বলা হয়, সেটা হচ্ছে ইনডিরেক্ট ওয়েতে বলা। আচ্ছা, ভিটুপারেটিভ মানে হচ্ছে কি তুমি কাউকে কোনো কিছু ভিটুপারেটিভ ওয়ে, অর্থাৎ তুমি কাউকে কোনো কিছু বলছো সেটা হচ্ছে নিন্দাজনক ভাবে কোনো কিছু তুমি বলছো তাকে, ঠিক আছে, ভিটুপারেটিভ। ভিটুপারেশন আর কি নাউন, ভিটুপারেশন মানে হচ্ছে গালাগালি বা কটু বাক্য কোনো কিছু ব্যবহার করা। আচ্ছা, আইসোলেটেড মানে হচ্ছে কি, আচ্ছা সাপোর্টিভ মানে হচ্ছে কি কাউকে সাপোর্ট করা, ঠিক আছে। আইসোলেটেড মানে কাউকে একাকী করে দেওয়া, আমরা জানি। আচ্ছা, এবার দেখো তুমি অড ওয়ান আউট দেখতে পাচ্ছ, অড ওয়ান আউট থেকে প্রশ্ন দিয়েছে আমি বলেছিলাম, সেটা হচ্ছে দেখো পন্ড, ওয়াটার বডি, লেক অ্যান্ড স্ট্রিম। এই তিনটে দেখো পন্ডে, পন্ড, ওয়াটার বডি এবং লেক, এই তিনটে জায়গায় জলটা স্থির থাকে, স্ট্যাগন্যান্ট থাকে, কিন্তু স্ট্রিমটা হচ্ছে একটা প্রবাহ যেটা বয়ে যায়। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। 19 কি বলছে দেখো, একই রকম এটাও হচ্ছে ধরো সেই হোমোনিম বা প্যারোনিমের জায়গাটা থেকে দেওয়া হয়েছে, বা প্যারা, এই জায়গাটা হোমোফোন, হোমোনিম, প্যারোনিম বা হোমোফোন। আচ্ছা, আই অ্যাম ইনডেটেড টু মাই ফ্রেন্ডস ওয়াইজ। এবার তোমাকে বলতে হবে যে ওয়াইজ কি। তাহলে প্রথমটা কাউন্সিল, এটা বলে কোনো কিছু, কাউন্সিল মানে নর্মাল কাউন্সিল, ঠিক আছে, সিকিউরিটি কাউন্সিল হোক বা কিছু জায়গা। আচ্ছা, কাউন্সিল বলে হচ্ছে না, আচ্ছা কাউন্সিলও হয় না, কাউন্সিল, এই কাউন্সিল মানে হচ্ছে অ্যাডভাইস, উপদেশ। তাহলে ওয়াইজ কাউন্সেল। 20 দেখি কি বলেছে, ওয়ান শুড পার্সু। তাহলে বুঝতে পারছো পার্সু বানানো হচ্ছে পিইউ আর এসইউ, এটা দেখারই দরকার নেই, পার্সু, ঠিক আছে। ওয়ান স্টাডিজ উইথ আটমোস্ট সিরিয়াসনেস। আচ্ছা, এবার বলেছে যে আবার একটা সেই একই রকম ইটালিসাইজড ওয়ার্ড দিয়েছে, দুটো ওয়ার্ডকে রিপ্লেস করতে হবে। দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল, কন্ট্রোল কি করতে হবে, আর জাঙ্ক ফুড মে হ্যাভ, এই দুটোকে করতে হবে। কন্ট্রোল এবং হ্যাভ কে, দুটো ওয়ার্ডকে আমরা রিপ্লেস করবো একটা সিনোনিম দিয়ে, সেটা দেখি আমরা। চেক, তাহলে ট্রু চেক এটা হবে না, কারণ চেক করলে শুধু এটা হলে, কিন্তু এটা কি হবে, মে চেক তো হয় না, তাহলে চেকটা আউট হয়ে গেল। ব্লেম, ব্লেম তো হবে না। আচ্ছা, ইনকর্পোরেট করা, কোনো কিছুকে ঢোকানো, কোনো কিছুর মধ্যে কোনো কিছুকে ইনকর্পোরেট করা মানে অ্যাড করা। তাহলে দেখো এটা তো অ্যাড হচ্ছে না, তাহলে কন্টেন এটা হবে, কারণ কন্টেন এটা হতে হবে, ট্রাইং টু কন্টেন দ্য ক্রাউড, মানে কন্টেন দ্য ক্রাউড মানে লোকগুলোকে একটা জায়গায় আবদ্ধ করার চেষ্টা করছে, কন্টেন করা, ঠিক আছে। কন্টেনমেন্ট জোন, তোমরা জানো কন্টেনমেন্ট জোন বলা হয়, ঠিক আছে, মানে যেখানটায় হচ্ছে এক জায়গায় রাখা, ঠিক আছে, সেটা কন্টেন করা বলে। আচ্ছা, আবার দেখো আরেকটা দিয়েছে, বলেছিলাম যে সব থেকে 2023-তে এই ধরনের প্রশ্নপত্র কিন্তু খুব বেশি ছিল, যেটা হচ্ছে আমরা বলেছিলাম আই অ্যাপ্রিশিয়েট হিজ এক্সুবারেন্ট নেচার, এক্সুবারেন্ট নেচার, এভরিওয়ান এট দ্য পার্টি ওয়াজ ইন আ ফেস্টিভ মুড। তাহলে ফেস্টিভ এবং এক্সুবারেন্টকে আমরা একটা ওয়ার্ড দিয়ে রিপ্লেস করব, ঠিক আছে। এক্সুবারেন্সি, তাহলে এক্সুবারেন্ট বলতে কি বোঝায় স্যার, মানে প্রচন্ড উল্লাস করা কোনো কিছু, ঠিক আছে, এক্সুবারেন্ট। এক্সুবারেন্স আর কি নাউন, এক্সুবারেন্ট মানে প্রচন্ড তোমার উদ্দীপনা এরকম উচ্ছ্বাস রয়েছে তোমার মধ্যে, যেটাকে হচ্ছে এবুলিয়েন্ট বলা হয়, এক্সুবারেন্সি। আচ্ছা, ফেস্টিভ মুড, তার মানে এখানে এক্সাইটেবল মানে হচ্ছে কি আকর্ষণীয়, ঠিক আছে, মানে এক্সাইটিং, তাহলে এটা কিন্তু কিন্তু এক্সুবারেন্ট নেচার নয়। এক্সরবিটেন্ট মানে হচ্ছে অত্যধিক চাপ, অত্যধিক, অত্যাধিক নয় কিন্তু, অত্যধিক, তয় জফলা কিন্তু শুধুমাত্র, ঠিক আছে, অত্যধিক কোনো কিছু করা, মানে এক্সরবিটেন্ট ট্যাক্স, এক্সরবিটেন্ট ফেয়ার, এক্সরবিটেন্ট ট্যাক্স এরকম ব্যবহার করতে পারি। এক্সাইটিং হবে না। এবুলিয়েন্ট, এবুলিয়েন্ট হচ্ছে এই দুটো ওয়ার্ডকে, এবুলিয়েন্ট মানে হচ্ছে আমি ফেস্টিভ মুডে রয়েছি কিংবা আমি প্রচন্ড জয়ফুল অবস্থায় রয়েছি, এটা হচ্ছে এবুলিয়েন্ট নেচার। আচ্ছা, 23 আবার একই রকম আছে, ঠিক আছে। হি সেড, আমরা এটা একদম করে ফেলবো খুব সহজেই। হি সেড দ্যাট, আচ্ছা আমরা জানি এখানটায় কি হয়, যে এখানে যদি ফার্স্ট পার্সন থাকে, রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পার্সন থাকে, তাহলে আইটা সবসময় সাবজেক্টটাকে ফলো করে, তাহলে ই কে ফলো করে বসবে, তাহলে হি হয়ে যাবে, হি। আচ্ছা, রিপোর্টিং ভার্ব হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, যদি আমাদের আমরা আই কিংবা উই যদি আমাদের সাবজেক্ট হিসাবে এখানে ব্যবহৃত হতো, এইখানটায় আই বা উই থাকতো, তাহলে এদের পরে আমাদের শুড হতো, আদারওয়াইজ সব ক্ষেত্রে আমাদের কিন্তু উড হবে। তাহলে হি এর পরেও কিন্তু ওই জন্য উড হয়েছে, উড গো। আচ্ছা, দেয়ার হয়ে গেল কেন, হেয়ার এখানে দেয়ার ছিল, দেয়ারই হয়ে গেল। আচ্ছা, টুমোরো হচ্ছে দ্য নেক্সট ডে, তাহলে আমাদের অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। হলো। আচ্ছা, এরপরে বলেছে আরেকটা দেখো ইডিয়াম দিয়েছে, ইট ইজ বেস্ট, ইট ইজ বেস্ট নট টু ডিলে সিন্স। এবার দেখো কোনো বেশি দেরি করার দরকার নেই এরকম যদি বোঝায়,
তাহলে বেগার্স ক্যানট বি চুজার্স, মানে তোমার মানে যার কাছে কিছু নেই তাকে আবার যদি চুজই হতে হয় তাহলে ব্যাপারটা কেমন হয়, এরকম ব্যাপার। আর স্টিচ ইন টাইম সেভস নাইট, সময়ের কাজ সময় করলে তোমাকে বসতে হবে, কিছু করতে হবে না এটা। আর ব্যাড ওয়ার্কম্যান ব্লেম হিজ টুলস, যে কাজ করতে পারে না, যে সবসময় কি দোয়াই দেয়, আমার কাছে যন্ত্র নেই, কিছু নেই, নাচতে না জানলে উঠোন ব্যাকা। অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, অর্থাৎ সবকিছু হচ্ছে লাভ অ্যান্ড ওয়ারের ক্ষেত্রে সবকিছুই ফেয়ার, এটা আর কি। আচ্ছা, এবার 25-এ কি বলেছে, একটা ইয়ে দিয়েছে, মুড থেকে প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। মুড দেখো, আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড, মানে দেখো এগুলো হচ্ছে সাবজাংটিভ মুডের মধ্যে পড়ে। আমরা কি মুড বলতে ক প্রকার মুড আছে, ইম্পারেটিভ মুড, ইন্ডিকেটিভ মুড, সাবজাংটিভ মুড আর হচ্ছে ইন্টারোগেটিভ মুড, এই চারটে রয়েছে। যখন কোনো উইশ কিংবা ডিজায়ার বোঝাবে, মনে রাখবে যখন উইশ কিংবা ডিজায়ার বোঝাবে সেটা আমাদের কিসের মধ্যে পড়ে, সাবজাংটিভ মুডের মধ্যেই পড়ে। এই হচ্ছে আমার 2022 আর 23 প্রশ্ন, লেটেস্ট প্রশ্নটা। এই প্রশ্নটা একটুখানি সবার থেকে অন্যরকম ছিল। এবার আমরা আগের বছর প্রশ্নটা একটু দেখে নিই, জাস্ট আমরা কয়েকটা জিনিসকে টার্গেট করি। এখানে দেখো টেন্স রিলেটেড আমরা দেখছি না, আমি নতুন কি জিনিস দিয়েছিল সেটা একটু দেখবো। 2 নম্বরের প্রশ্নটা দেখো, ফাইন্ড দ্য সিনোনিম অফ কোভার্ট। এবার হচ্ছে তোমাদের কি বলেছিলাম যে ক্যাঙ্গারু ওয়ার্ড আর অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড। স্যার হোয়াট ইজ ক্যাঙ্গারু ওয়ার্ড? দেখো ক্যাঙ্গারু হচ্ছে কি করে, তার মধ্যে তার শরীরের মধ্যে বাচ্চাকে নিয়ে যায়। তো ক্যাঙ্গারু ওয়ার্ড গুলো কি হচ্ছে, ঠিক একই রকম ভাবে তার শরীরের মধ্যে তার সিনোনিম গুলোকে বয়ে নিয়ে যাবে, ঠিক আছে। ক্যাঙ্গারু ওয়ার্ড, তাহলে ক্যাঙ্গারু ওয়ার্ড হচ্ছে কি তার সিনোনিম গুলোকে তার মধ্যে বয়ে নিয়ে যায়, ঠিক আছে। এবার দেখো, যদি আমি দেখি চিকেন, CHICKEN, এটা আমরা জানি চিকেন বানান, ঠিক আছে। তাহলে চিকেনের মধ্যে দেখো, তুমি এই চিকেনের মধ্যে দেখো হেন আছে, HEN, তাহলে দেখো চিকেন আর চিকেনের মধ্যে হেন আছে, দেখতে পাচ্ছ। তাহলে দেখো এটাকে ও নিয়ে যাচ্ছে। আচ্ছা, ইনস্ট্রাক্টর ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, ইনস্ট্রাক্টর, INSTRUCTOR, ঠিক আছে, ইনস্ট্রাক্টর। এবার এর মধ্যে দেখো তুমি একটা ওয়ার্ড তৈরি করতে পারছো, TUTOR, টিউটর, দেখতে পাচ্ছ। আচ্ছা, কমিউনিটি, তোমরা কমিউনিটি বলতে আর কি জানো, কমিউনিটি, কমিউনিটির মধ্যে দেখো দুটো ওয়ার্ড আছে, একটা CITY, সিটি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার এটা তোমরা খুব সহজে ব্যবহার করো, ডেটোরিওরেট করা, ডেটেরিওরেট মানে অবনতি, তাই তো। কিভাবে তৈরি হচ্ছে, মানে এই ওয়ার্ডটার মধ্যে সিনোনিম খুঁজে পাবে, দেখবে DIE, ডাই, আর একটা দেখো ROT, রোট, রোট মানে পচা, তার মানে আস্তে আস্তে কিন্তু সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, মানে ডিটোরিওরেট করছে। আচ্ছা, আর একটা তোমাদের খুব একটা প্রিয় ওয়ার্ড রয়েছে, এটা হচ্ছে ফ্র্যাঞ্জিবল, ফ্র্যাঞ্জিবল। দেখো এখান থেকে তৈরি হবে কি, FRAIL, ফ্রেল, ফ্রেল মানে হচ্ছে ভঙ্গুর। আচ্ছা, আবার হচ্ছে ফ্র্যাজাইল, FRAGILE, ফ্র্যাজাইল, FRAGILE, ফ্র্যাজাইল, মানে এটাও ভঙ্গুর এটাও ভঙ্গুর, আর ফ্র্যাঞ্জিবলও ভঙ্গুর। তাহলে এর মধ্যে দেখো, এর মধ্যে ঠিক ওর সিনোনিম তুমি খুঁজে পেয়েছো। তাহলে এদেরকে বলা হয় হচ্ছে ক্যাঙ্গারু ওয়ার্ড, মানে যে সমস্ত ওয়ার্ডের মধ্যে তার সিনোনিমটা লুকিয়ে থাকে সেটা হচ্ছে ক্যাঙ্গারু ওয়ার্ড। এবার আমরা পড়বো সেটা হচ্ছে অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড। স্যার হোয়াট ইজ অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড? মানে তার নিজের মধ্যে সে অ্যান্টোনিমকে বয়ে নিয়ে যাবে, অ্যান্টোনিম। দেখো একদম খুব ইজি যদি একটা ওয়ার্ড বলি, তোমরা সব সচরাচর ব্যবহারই করো, দেখো শি ওয়ার্ডটা ব্যবহার করো, দেখো তার মধ্যে হি আছে। আচ্ছা, দেয়ার ব্যবহার করো, সবাই দেয়ার ব্যবহার করো, দেখো তার মধ্যে হেয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরো ফ্যাব্রিকেশন ব্যবহার করো না, ফ্যাব্রিকেশন, তার মধ্যে দেখো ফ্যাক্ট আছে। আচ্ছা, যে ওয়ার্ডটা এসেছিল সেটা হচ্ছে কোভার্ট, কোভার্টের অপোজিট হচ্ছে ওভার্ট, কিন্তু এখানটায় কোভার্ট বলতে কি বোঝায়, সিক্রেট কোনো কিছু, আর ওভার্ট বলতে কি বোঝায়, যেটা সবার সামনে মানে মানে ইয়ে করা আর কি, লুকিয়ে নেওয়া, সেটা হচ্ছে ওভার্ট। এবার কোভার্ট দিয়ে দেখো তোমার এটা হচ্ছে অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড বলে, ঠিক আছে। আচ্ছা, এবার এবার দেখো এই যে কোভার্ট ওয়ার্ডটা, এর মধ্যে দেখো ওভার্ট আছে, OVERT, দ্যাট ইজ অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড। কিন্তু প্রশ্ন করেছিল যে এই কোভার্টের সিনোনিম কি, তার মানে এটা সিক্রেট। ওভার্ট মানে হচ্ছে কি, কনসিল, লুকিয়ে রাখা। আশা করি বোঝা গেছে।
আচ্ছা, আর কি প্রশ্ন ছিল? আচ্ছা, এটা খুব খুব ভালো প্রশ্ন করেছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভটা কোন পার্টস অফ স্পিচ। অ্যাডজেক্টিভ তো কাজ করে হচ্ছে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, কিন্তু অ্যাডজেক্টিভের পার্টস অফ স্পিচ দেখতে গেলে নাউন, এটা প্রশ্ন করেছিল। ঠিক আছে, ফিলান্থ্রপিস্ট কি? আচ্ছা, ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি, যে সবসময় অনবরত কথা বলে যাচ্ছে, তাকে আমরা কি বলি? লোকাসিয়াস বলি নাকি ভোরাসিয়াস বলি? এইখান থেকে প্রশ্ন করেছিল। তো আমরা জানি যারা যে কন্টিনিউয়াস কথা বলে, ঠিক আছে, তাকে আমরা বাচাল বলি, মানে লোকাসিয়াস, ঠিক আছে, বলি। ঠিক আছে, ভোরাসিয়াস মানে হচ্ছে কি যে খেতে ভালোবাসে, ভোরে আর মানে খাওয়া, ঠিক আছে। লোকুয়া মানে হচ্ছে কথা বলা, ঠিক আছে। আচ্ছা, অ্যাভারিসিয়াস মানে হচ্ছে যে প্রচন্ড আর কি লোভী, তাকে আমরা মানে অ্যাভারিসিয়াস বলি, ঠিক আছে। তো এটা আর কি দেওয়া হয়েছিল। আচ্ছা, এবার বলা হয়েছিল যে সেন্টেন্স, হোয়াট টাইপ অফ সেন্টেন্স, এটা 2022 কোশ্চেন, কি ধরনের বাক্য এটা। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মাঝখানে অর আছে, তাহলে অর দিয়ে যখন থাকে, প্রথমত এই অরটা কি ধরনের কনজাংশন আমাদেরকে চিনতে হবে। এই কনজাংশনটাকে এটাকে বলা হয় হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। আরো যদি ভালো হয় সেটা হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন যখন থাকে, তার মধ্যে অল্টারনেটিভ কনজাংশন থাকলো, তার মানে এটা স্যার কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবে। হয়ে গেল। আচ্ছা, এগুলো মানে অ্যান্টোনিম বা সিনোনিম এগুলো দিয়েছে, এগুলো আমি আর বলছি না। একটু অন্যরকম যদি প্রশ্ন থাকে সেগুলো আমি, আচ্ছা এই যে বলেছিলাম যে PQRS বা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের কথা বলেছে, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, দেখো এটা দিয়েছিল। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের মধ্যে এটা আমরা একটু দেখে নিই কি স্যার দিয়েছিল। আইনস্টাইন ওয়াজ, ঠিক আছে, অলদো আ গ্রেট সায়েন্টিস্ট, উইক ইন অ্যারিথমেটিক। তাহলে আইনস্টাইন ওয়াজ প্রথমে সবাই মনে করছে পিটা হবে, তাহলে এই পিটা দুটো অপশনে রয়েছে, আর কিউটাও দুটো অপশনে আছে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অলদো আ গ্রেট সায়েন্টিস্ট, মানে অলদো আ গ্রেট সায়েন্টিস্ট এটা দিয়ে শুরু করতে হবে, কিউ দিয়ে। তাহলে প্রথমটা হচ্ছে মানে QPRS হবে, ঠিক আছে, রিঅ্যারেঞ্জমেন্ট বলে এটাকে। তো রিঅ্যারেঞ্জমেন্টটা দিয়েছিল। আচ্ছা, সাইন্টিফিক যে টার্ম গুলো দেখো, ক্রিয়েচার হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল অর্গানস, ঠিক আছে, তাকে আমরা জানি কি বলা হয়, হচ্ছে হার্মাফ্রোডাইট বলা হয়, ঠিক আছে, মেল ফিমেল যাদের ইয়ে থাকে, হার্মাফ্রোডাইট। আচ্ছা, রাম এন্ড হিজ ব্রাদার্স ওয়ার 4 ইন নাম্বার, এটা নাম্বারস অনেকে করবে তাই জন্য নাম্বার দিয়েছিল। আচ্ছা, কন্ট্রোল এগুলো আছে, আচ্ছা, পজিশন, আই লাইক এটা। আচ্ছা, অ্যান অবস্টেট্রিশিয়ান কি বলে করে, বাচ্চাদের মানে প্রেগনেন্সি এন্ড চাইল্ড বার্থ নিয়ে কাজ করে, এটা দিয়েছিল। আই লাইক পেইন্টিং পিকচার্স, টু পেইন্ট হয় না, পেইন্টিং পিকচার্স হয়। আই লাইক হোয়াট দিয়ে প্রশ্ন করো, তখন তুমি দেখো পেইন্টিং পিকচার্স পাবে, ঠিক আছে, এটা পার্টিসিপল হিসাবে তুমি দেখতে পাবে। আচ্ছা, তো এরকম টাইপের প্রশ্নপত্র এখানে ছিল। আচ্ছা, প্লুরাল ফর্ম, এখান থেকে একটা প্রশ্ন দিয়েছিল, প্লুরাল ফর্ম, ঠিক আছে, সিঙ্গুলার এবং প্লুরাল, আমরা নাউনের ক্ষেত্রে এগুলো করি, ঠিক আছে। অ্যালামনাস, অ্যালামনি, অ্যালামনাস হচ্ছে আমাদের সিঙ্গুলার, কোনটা প্লুরাল ফর্মে রয়েছে, তাহলে অ্যালামনাস হচ্ছে কি আমাদের ALUMNUS, অ্যালামনাস হচ্ছে সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে অ্যালামনি। তো এটা হলো। আচ্ছা, যাই হোক, তাহলে এই ধরনের কিছু প্রশ্নপত্র আমাদের ছিল, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি দেখ। আচ্ছা, আরেকটা দেখো, তোমাদেরকে বলেছিলাম না যে আরো কিছু ওয়ার্ড, এখন দেখো এই যে লাভার অফ ওয়ান সেলফ, দেখেছো, এটা আমরা দেখেছিলাম নিউজ পেপারে ছিল, মনে আছে, মনে পড়ছে? নার্সিজম, নার্সিজম ওয়ার্ডটা ছিল, মনে আছে? আচ্ছা, সুপারসিলিয়াস ওয়ার্ডটা দেখেছিলাম, মনে আছে? সুপারসিলিয়াসটা দেখো তুমি এখানে পেয়ে যাবে, সুপারসিলিয়াস, এই যে সুপারসিলিয়াস ওয়ার্ডটা দেখতে পেয়েছিলে, ওখানটা ছিল সুপারসিলিয়াস, ঠিক আছে। এই ওয়ার্ড গুলো আমি তোমায় কেন বললাম, এই সব ওয়ার্ড গুলো কিন্তু ওখান থেকে আর কি, সুপারসিলিয়াস ওয়ার্ডটাও কিন্তু এসেছে। সুপারসিলিয়াস মানে হচ্ছে লুকিং অ্যাজ দো ওয়ান থিংস ওয়ান ইজ সুপেরিয়ার টু আদার্স, মানে তুমি নিজেকে সুপেরিয়ার মনে করছো, তার মানে অফিসিয়াস, ঠিক আছে, এই ব্যাপারটা। বা হটি, অ্যাকচুয়ালি তোমার সব থেকে কাছাকাছি হচ্ছে অফিসিয়াস এর থেকে হটি, মানে উদ্ধত, মানে তুমি নিজেকে সুপেরিয়ার মনে করছো, মানে তুমি উদ্ধত আর কি, হটি। সুপারসিলিয়াস ওখান থেকেই তৈরি হচ্ছে। যাই হোক, তা এই ছিল হচ্ছে এখানকার প্রশ্নগুলো, ঠিক আছে। তো বাদ বাকি প্রশ্নগুলো তোমরা একটু দেখবে, ঠিক আছে, যেরকম ভাবে আমি করলাম। আচ্ছা, এবার যদি আমরা একটু মেন্সের প্রশ্নের দিকে চলে আসি, ঠিক আছে, যদি আমি একটা মেন্সের প্রশ্ন দেখে নিই, প্রথমে দেখো 2023 প্রশ্নটা আমি রেখেছি। 2023 কি কি প্রশ্ন স্যার এসেছিল, এই যে প্রথমে দেখো, একদম প্রথমেই যে টপিকটা ছিল হচ্ছে এসে টপিক, ঠিক আছে, রাইট অ্যান এসে, দেখতে পাচ্ছ এসেটাই প্রথমে ছিল। আচ্ছা, মডার্ন লাইফ ইন দ্য শ্যাডো অফ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে দেখতে পাচ্ছ সবটা, একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড, এটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো, বা আমাদের এটা একদম ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা আর কি এখান থেকে দেওয়া হচ্ছে। আর নেক্সটটা কি দিয়েছিল, উইমেন এম্পাওয়ারমেন্ট, কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে লিটারেচার অফ দ্য ওয়ার্ল্ড, এখান থেকে দিয়েছে। আর একটা হচ্ছে ইন্টারনেট, যেটা হচ্ছে লর্ড অফ ডেভিল,
এইটা দিয়ে আমাদের একটা এসে লিখতে হতো, যে কোনো একটা লিখতে হবে। আচ্ছা, এরপরে নাম্বার 2 হচ্ছে ড্রাফট রিপোর্ট। একটা রিপোর্ট রাইটিং করতে বলেছিল। ইউজফুলনেস অফ মেকিং আ ইয়ার্স ইন্টার্নশিপ ইন ইন্ডাস্ট্রি আ কম্পালসারি পার্ট অফ কলেজ এডুকেশন। কলেজে পড়ার সময় ইন্টার্নশিপটা কতটা গুরুত্বপূর্ণ সেটা। নাম্বার 3 হচ্ছে কি আমাদের একটা লেটার লিখতে বলেছিল, ঠিক আছে, এনি ওয়ান। আচ্ছা, এবিসি আমাদের উল্লেখ করতে হয়, নাম উল্লেখ করা যায় না, নাম উল্লেখ করলে কিন্তু নাম্বার কাটা যায়, ঠিক আছে, এবিসি উল্লেখ করতে হয়। যেমন ধরো আমি লিখছি, মানে আই এবিসি, এরকম ভাবে লিখতে হবে। কি করতে বলেছিল, যে এনসিসির জন্য এনসিসি ট্রেনিং হচ্ছে স্কুলের একটা পার্ট করে দেওয়া উচিত। আর একটা দিয়েছিল হচ্ছে যে ইনসিকিউরিটি ফেসড বাই এল্ডারলি পিপল ইন্ডিয়ান সোসাইটি। আমরা জানি যে এল্ডারলি পিপলরা, অর্থাৎ যারা বয়স্ক মানুষ, তারা হচ্ছে আমাদের খুবই ইনসিকিউরিটিতে ভুগছে, সেটা নিয়ে আর কি লিখতে বলেছিল, ঠিক আছে। দুটোর মধ্যে যে কোনো একটা লেটার লিখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি ছিল, একটা প্রেসিস ছিল। সেই প্রেসিসটা হচ্ছে এটা দিয়েছিল, যেটা চস মানে এটার পোয়েটের ওপরে, অর্থাৎ মানে ইংরেজির প্রেসিগুলো যেগুলো আসে, এটা মনে রাখবে, এটা একটু লিটারেচার ওরিয়েন্টেড, ইংলিশ লিটারেচার ওরিয়েন্টেডই আসে প্রতি বছর, ঠিক আছে, লিটারেচার ওরিয়েন্টেডই আসে। এটা মানে চসারের ওপরে দিয়েছিল, ঠিক আছে, এজ অফ চসার আর কি, সেটা দিয়েছিল, ঠিক আছে, এটার উপরে আসে। আচ্ছা, আর হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা কোনো বছরে একটা ট্রান্সলেশন দেয়, অথবা কোনো বছরে দুটো ট্রান্সলেশনও দেয়, ঠিক আছে, যে কোনো একটা আমাদেরকে করতে হয়। এবার এর আগেরটা ছিল যে রবীন্দ্রনাথের যে মানে ওখানকার মানে কাজ রবীন্দ্রনাথ নিয়েছিল। আর একটা ছিল হচ্ছে পিছাবনি। পিছাবনি আমরা জানি যে লবণ সত্যাগ্রহের জন্য বিখ্যাত, সেই পিছাবনি নিয়ে আর কি দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে আমরা মেদিনীপুরে দেখতে পাবো। তার উপরে দীঘা মানে কাকি আর কি, পূর্ব মেদিনীপুরের জায়গাটা, সেই পিছাবনির উপরে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তাহলে এই ট্রান্সলেশনের জায়গাটাও দেখবে তোমরা, কোনো গল্প উপন্যাস বা কিছু এরকম দেওয়া হয়, ঠিক আছে। আমরা দেখবো যে 2021 এর প্রশ্ন দেখি, হ্যাঁ, সেখানেও ধরো মোটামুটি রকম একই রকম ছিল, ঠিক আছে। এখানে এসে দিয়ে শুরু হয়নি, এটা রিপোর্ট রাইটিং দিয়ে শুরু হয়েছিল। এবছর দেখো এসে দিয়ে শুরু করেছিল। 3 নম্বর দাগে সাধারণত এসে থাকে। 2022 যে পারফরমেন্সটা হয়েছে সেখানে কিন্তু প্রথমেই এসে ছিল, ঠিক আছে। এখানেও দেখো দুটো করে যে কোনো একটা করতে বলেছিল, ঠিক আছে, ট্রান্সলেশনটা। এখানে প্রথমে দেখো যে তোমার এই প্রবাদ প্রতি মোজার্টের কথা আর কি বলেছিল, মোজার্ট, অস্ট্রিয়া। আচ্ছা, আর রমেন বাবুর ঘুম ভেঙে গেল, এটা বুঝতে পেরেছো তো, অনেকে সবাই জানো হয়তো, ঠিক আছে, ফেলুদার কোনো একটা জায়গা থেকে দেওয়া হচ্ছে। আচ্ছা, 2021 যদি প্রশ্ন দেখো, সেখানেও তুমি একই রকম জিনিসটা দেখতে পাবে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে এসে রাইটিং রয়েছে, সিভিল রাইটস মুভমেন্ট, হাউ ট্রাভেলিং কিভাবে বলছে সেইগুলো। আচ্ছা, আর একটা হচ্ছে এইবার দেখো, এখানটা দেখো নাম্বার 5, এটা তোমরা হয়তো অনেকে পড়েছো আবার পড়োনি, ঠিক আছে। মানে আমাদের ধরো ইয়ের আর কি, একটু পরের দিকে চলে যায়, আমি আসছি ওটা, ঠিক আছে। মানে বঙ্গানুবাদ বা ট্রান্সলেশন যদি বলো, ট্রান্সলেশনটা এই যে আমরা দেখতে পাবো যে 1084 মা, মহাশ্বেতা দেবী 1084 মা থেকে আর কি 2021 সালের যে ট্রান্সলেশনটা এসেছিল, বা এটা তার বাড়ির কাছেই এরকম কিছু। অর্থাৎ এগুলো মোটামুটি প্রতি বছরই একটা লিটারারি পিস থেকে মোটামুটি এসে এবং তোমার মানে ইয়েটা ট্রান্সলেশন এবং প্রেসি, ট্রান্সলেশন এবং প্রেসি এই দুটোই হচ্ছে কিন্তু একটু মানে প্রেসিটা তো অবশ্যই একটা ইংরাজি ওরিয়েন্টেড মানে ইংলিশ লিটারেচার ওরিয়েন্টেড একটু দেওয়ার চেষ্টা করে ওরা একটুখানি। আর ট্রান্সলেশনটাও কিন্তু তাই তাই থাকে, মানে অল্প বিস্তর আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 2017 মানে 2018 এর থেকে কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু জায়গাটা চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে রাইট আ কম্পোজিশন, ওরা কিন্তু তখন কম্পোজিশন ব্যবহার করতে শুরু করলো, ঠিক আছে, এনি ওয়ান। এইবার দেখো 2017 তুমি দেখতে পাবে কোশ্চেনের জায়গাটা, 17 দেখো তুমি ডায়লগ রাইটিং বলেছে, ডায়লগ। তাহলে 18 থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ব্যাপারটা, এর আগে কিন্তু ডায়লগ ছিল, ঠিক আছে। এবার আমি তোমাদের জন্য ধরো বঙ্গানুবাদ করা, মানে এটা বঙ্গানুবাদ, ঠিক আছে, বঙ্গানুবাদ করার নিয়মগুলো আমি রেখে দিয়েছি তোমাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, ইংরেজির ক্ষেত্রে আমি ট্রান্সলেশন তোমাদের জন্য একটা লিখ করে দিয়েছি, এই যে ব্যাপারটা, ঠিক আছে। এটা ট্রান্সলেশন কেমন হবে সেই ব্যাপারটা আমি সলিউশনটা তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা একটু পড়ে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, ট্রান্সলেশনটা হলো বেশ অনেকগুলোই ট্রান্সলেশন তোমাদের করা আছে, ঠিক আছে। আচ্ছা, প্রেসিস কি হবে আমরা করব। প্রেসিস হচ্ছে কি, আমরা জানি প্রেসিস সাধারণত হচ্ছে যে প্যাসেজটা তোমার কাছে দেয়া থাকবে তার 1/3 আমাকে লিখতে হবে, ঠিক আছে, 1/3। ধরো আমি 180টা শব্দ যদি দেয়া থাকে, তাহলে আমার তার 1/3 করতে হবে, এটা হচ্ছে আমার জেনারেলি রুল, মানে আমাদের 60 ওয়ার্ডে করতে হবে। বাদ বাকি আমরা বিস্তারিত কিভাবে লিখতে হবে সেগুলো মোটামুটি, প্রেসি সাধারণত 3rd পার্সনে লিখতে হয়, আমরা জানি 3rd পার্সনে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তোমার কোনো ধরো অলংকার, বাক্যের মধ্যে যদি কোনো অলংকার থাকে, এক্সাম্পল থাকে, এক্সাম্পল, রেটোরিক্স, এইগুলো টাইপের যেগুলো থাকবে, অর্থাৎ এক্সাম্পল যদি থাকে বা এরকম কিছু থাকে, তাহলে আমাদের লিখতে পারবো না, এগুলো আমাদের লেখা যাবে না। আচ্ছা, যদি কোনো ডিরেক্ট স্পিচ ব্যবহার করা হয় সেটা লেখা যাবে না, ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করতে হবে, ঠিক আছে।
ইনডিরেক্ট স্পিচে লিখতে হবে, মানে ডিরেক্ট স্পিচ যদি লেখা থাকে কোনো কিছু সেটাকে ইনডিরেক্ট স্পিচে ট্রান্সফার করে দিতে হবে এরকম। আর চেষ্টা করতে হবে যে এখানকার যে শব্দগুলো ব্যবহার করেছে সেটা না লিখে নিজের মতো শব্দ ব্যবহার করতে হবে, এবং তার যে ধরো প্যাসেজটার মূল বিষয়বস্তুকে অক্ষুণ্ণ রেখে তোমাকে সেটাকে লিখতে হবে, ঠিক আছে। আর প্রেসির জন্য একটা প্রেসি শিট দেওয়া হবে পরীক্ষায়, মেন্সে, সেই প্রেসি শিটে তোমাদেরকে কিন্তু লিখতে হবে, তার একটা টাইটেল দিতে হবে, আর একটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইটেল দিতে হবে। আর টাইটেলের পরে তোমাদের এরকম খোপ খোপ করা থাকবে, ঠিক আছে, মানে ধরো এরকম খোপ খোপ করা থাকবে, যার মানে এরকম থাকলো, ঠিক আছে, এরকম খোপ থাকবে। এবার ধরো তুমি এখানটায় ধরো এটার একটা খোপ দিল, আর এখানটায় তোমাকে টাইটেল রেখার জন্য এরকম জায়গা দেবে, এখানে টাইটেল আর এখানে খোপ দেওয়া থাকবে, ঠিক আছে। ধরো 1 2 3 4, আর একটা ধরো খোপ দিয়ে দিল 5, আর এখানে তোমার শব্দ কাউন্ট করা থাকবে, ঠিক আছে, এখানে শব্দ কাউন্ট করা থাকবে, এখানে 5, এখানে 5, এখানে 5, এরকম ভাবে 5 10, এখানে 10 দেবে, এখানে 15 দেবে, এখানে 20 দেবে, এখানে 25 দেবে, অর্থাৎ 5টা 5টা করে ওয়ার্ড তোমাকে লিখতে হবে, 1 2 3 4 5, এরকম ভাবে তোমাদের পরীক্ষায় দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো আমরা প্রেসির কিভাবে লিখতে হয় না হয় এগুলো খুঁটিনাটি নিয়ে তো এইটুকু ক্লাসের মধ্যে এগুলো বলা সম্ভব নয়, যেটুকু আমি তোমাদেরকে দেখাতে পারছি যেটুকু তোমাদেরকে বললাম। বাদ বাকি আমরা কিভাবে এবার এই প্রেসিটা কিভাবে লিখতে হয় বা কিছু হয়েছে সেই ব্যাপারটা আমি কিন্তু তোমাদের এখানটায় লিখে দিয়েছি। দেখো এখানে রয়েছে দ্য 386 ওয়ার্ডস, এটা আমরা কিভাবে মোটামুটি 142 ওয়ার্ডসে আমরা করেছি। তো সেই ব্যাপারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কিভাবে আর কি আমার লেখা হচ্ছে, এটা তোমরা পড়লে বুঝতে পারবে। এবার যদি আমরা একটু লেটার রাইটিং এর দিকে চলে আসি, যে স্যার লেটার রাইটিংটা আমাদের কি হয়, আমি তোমাদেরকে আগেও বলেছি একটা ফর্মাল লেটার হয় আর একটা স্যার ইনফর্মাল লেটার হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে রুলটা যেটা আছে সেটা হচ্ছে, দেখো এখন মোটামুটি এডিটোরিয়াল লেটার বা অনেক মানে ফর্মাল লেটারের মধ্যে অনেক সময় এডিটোরিয়াল লেটারও আসে বা অফিসিয়াল লেটার গুলো আসে। তো এবার দেখো আমি একটা এডিটোরিয়াল লেটারে লিখেছি। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলি যে মোটামুটি ধরো এখনকার যে সমস্ত লেটার গুলো লেখা হয় অ্যাকর্ডিং টু সিবিএসসি ফরম্যাট বা কারিকুলাম তুমি বলো, এ অনুযায়ী সবটাই বাদিক করে লেখা হয়, অর্থাৎ লেফট অ্যালাইনমেন্টে আমরা কিন্তু লেটারটা লিখি, লেফট অ্যালাইনমেন্ট, ঠিক আছে, লেফট অ্যালাইনমেন্টে আমরা লেখাটা লিখি, তা লেফট অ্যালাইনমেন্টে আমাদের লেখা হয়। সেক্ষেত্রে প্রথমে হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস, অর্থাৎ যে পাঠাচ্ছে তার অ্যাড্রেস, তারপরে হচ্ছে আমরা ডেট লিখি যেরকম ভাবে আমি লিখে দিয়েছি, তারপরে আমরা রিসিভার্স অ্যাড্রেস, যার কাছে আমি পাঠাচ্ছি, ঠিক আছে, ঠিক আছে, সেটা হচ্ছে রিসিভার্স অ্যাড্রেস। তারপর হচ্ছে সাবজেক্ট, এই সাব লিখেছি, এটা কিন্তু সাব লিখবে না, সাবজেক্ট হিসাবেই লিখবে, সাবজেক্ট পুরো লিখতে হবে। আর সাবজেক্টটা মনে রাখবে, যখন তুমি সাবজেক্টটা লিখছো এটা কিন্তু ইট হ্যাজ টু বি আ ফ্রেজ, অর্থাৎ এটা একটা বাক্যাংশ হবে, এটা কিন্তু নট আ কমপ্লিট সেন্টেন্স, ইট শুড বি আ ফ্রেজ, ঠিক আছে। আচ্ছা, এখান দিয়ে স্যার তুমি ডেয়ার স্যার বা বলতে পারো, অসুবিধা নেই। তারপরে তুমি শুরু করলে তোমার বক্তব্য, প্রথমে একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন ইন ব্রিফ, তুমি ইন্ট্রোডাকশনটা দিচ্ছ। তারপরে তোমার হচ্ছে বডি, যেখানে তুমি আর কি বডি পার্টে তুমি ব্যাপারটা বলছো যে কিভাবে ব্যাপারটা তুমি মানে অ্যানালিসিস ইন ব্রিফ, ঠিক আছে, মানে ব্রিফ হচ্ছে প্রথমটা, মানে তুমি একটু শর্ট করে তোমার ইন্ট্রোডাকশন দাও, মানে প্রবলেম ইন ব্রিফ, তুমি প্রথমে প্রবলেমটাকে বলো, এখানটাতে প্রবলেমটাকে তুমি জানাও, প্রবলেম ইন ব্রিফ, তুমি একটা সংক্ষিপ্ত প্রবলেমটা জানাও, আর এখানে তুমি প্রবলেমটাকে অ্যানালিসিস করো, ঠিক আছে, প্রবলেম অ্যানালিসিস। আর তুমি লাস্টের পার্টে যেখানে লিখছো সেটা হচ্ছে তুমি এখানটাতে কনক্লুশন দাও, কনক্লুশন দাও। এখানে তুমি হচ্ছে তোমার স্টেপস গুলোকে জানাও যে কোন কোন স্টেপস গুলো নিলে তুমি এখান থেকে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে, সেগুলো তুমি কনক্লুশন পার্টে লেখো, ঠিক আছে। তাহলে এই পার্টটা হচ্ছে কনক্লুশন পার্ট, যেখান থেকে তুমি তার পদক্ষেপ গুলোকে লিখতে পারবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা হচ্ছে এখানটায় আমাদের লিখতে হয়। আচ্ছা, আর লাস্টে তুমি কিন্তু ইয়ার্স ফেইথফুলি লিখবে। ইয়ার্স ফেইথফুলি হচ্ছে কি, আমাদের ইয়ার্স ফেইথফুলিকে একটা কমা দিতে হবে তোমাকে, বা এখানে তুমি একটা মানে এখানটায় উইথ রিগার্ডস তুমি লিখতে পারো, উইথ রিগার্ডসও তুমি লিখতে পারো, ঠিক আছে, বা আমরা লিখতে পারি উইথ রিগার্ডস। আচ্ছা, আর ইয়ার্স ফেইথফুলি, আর ফেইথফুলি ইয়ার্সটা তোমার না লেখাই ভালো, এটা হচ্ছে আমেরিকান ইউজেস, ঠিক আছে, এটা হচ্ছে ইউকে ইউজেস, তাহলে আমরা মোটামুটি ইয়ার্স ফেইথফুলি লিখবো। আচ্ছা, ইয়ার্স ফেইথফুলি কখন লেখা যায়, যখন আমার কাছে আমি যাকে লেটারটা পাঠাচ্ছি সে হচ্ছে আননোন, যদি আননোন হয় তাহলে হচ্ছে ইয়ার্স ফেইথফুলি, আর যদি নোন ফিগার হয় যাকে আমি পাঠাচ্ছি তার ক্ষেত্রে তুমি সিনসিয়ারলি লিখতে পারো, সিনসিয়ারলি লিখতে পারো, ঠিক আছে। তো এগুলো নিয়ে আরো খুঁটিনাটি বিশ্লেষণ রয়েছে, সেগুলো আমরা
ক্লাসে করবো, যখন রেগুলার ক্লাস করবো। আচ্ছা, তোমাদের জন্য আরেকটা এডিটোরিয়াল এটা লিখে দিয়েছি এখানটাতে। আচ্ছা, এবার তোমাদের যেটা লিখেছি সেটা হচ্ছে আমাদের নর্মাল যে বেঙ্গলি মিডিয়ামে যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটটা লিখেছি। এটাতে লিখলেও কিন্তু কোনো অসুবিধা নেই, এটাতেও লেখা যায়, ঠিক আছে। কিন্তু এখন যেহেতু লেফট অ্যালাইনমেন্ট সিবিএসসি ফলো করছে, তার জন্য আমরা সিবিএসসিটাও লিখতে পারি, অথবা এটা এই ফরম্যাটে লিখলেও তোমাদের প্রবলেম কিছু নেই, ঠিক আছে। আরটিআই রিপোর্ট বলছে, আরটিআই যেটা করা হয়েছে সেটা আমাদের বলছে দুভাবেই লেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই, এটা নিয়ে খুব একটা সমস্যা করে না। তাহলে এমনি এইভাবেও যে লেখা যায় সেই নিয়মটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখানটাতে। আচ্ছা, পরিশেষে হচ্ছে আমি তোমাদের জন্য একটা এসে রাইটিং এখানে রেখেছি। এসে রাইটিং যে কি হবে, এসে রাইটিংটা আমাদের করতে হবে। দেখো, হ্যান্ড দ্যাট রক্স দ্য ক্যাটল রুলস দ্য ওয়ার্ল্ড। এই এসের ক্ষেত্রে কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমরা কিভাবে একটু এসেটাকে এগোতে পারবো বা কিছু, এই জায়গাগুলো একটুখানি ভালো করে আমাদের কিন্তু শিখতে হবে, ঠিক আছে। যে স্যার আমরা এসে রাইটিংটা অ্যাকচুয়ালি মানে কিভাবে অ্যাকচুয়ালি করতে পারবো। হ্যাঁ, তো এসের ক্ষেত্রে হচ্ছে একটা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, তার সাথে তুমি আস্তে আস্তে তুমি বডি বা কনক্লুশনের দিকে আস্তে আস্তে তুমি এগোবে, ঠিক আছে। তো ভালো এসে আর কি লেখার জন্য আমাদের কিছু বেসিক জিনিসপত্র আর কি দেখতে হয়, সেগুলো আমাদের একটু দেখে রাখতে হয়, ঠিক আছে। তো যাই হোক, এখানে তোমাদের কি করতে হবে, একটা প্রথমে একটা ইন্ট্রোডাকশন, ঠিক আছে। আমরা যেটা হচ্ছে বাংলাতে বলি হচ্ছে ইন্ট্রো, বডি আর কনক্লুশন, ঠিক আছে। এবার যেটা প্রবন্ধ রচনা বলি সেটা হচ্ছে ইংরেজিতে হচ্ছে এসে রাইটিং, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি বলবো যে ধরো ইন্ট্রোডাকশনটা হচ্ছে খুব ভালো করে লিখতে হবে, যে ইন্ট্রোডাকশনটা তুমি কি বলছো, মানে এসের ইন্ট্রোডাকশনে যেন তুমি যা বলছো সবটা যেন ক্লিয়ার হয়ে যায় ইন্ট্রোডাকশনের মধ্যে। আর বডি হচ্ছে কি তার বিশ্লেষণ তুমি করছো, সেই বিশ্লেষণটা তুমি বডিতে করবে, লাস্টে তুমি কনক্লুশন দেবে এবং চেষ্টা করবে এটাকে নিউট্রাল রাখতে, মানে তোমার যেন লেখাটা বায়াস না হয়ে যায়। বায়াস হলে কিন্তু সমস্যা, মানে তুমি কোনো পক্ষেই নেবে না, তুমি তখন বলবে যে জিনিসটা স্যার এটা এটা ভালো, এই জন্য ভালো, এটার জন্য খারাপ, বা এরকম কিছু তুমি লিখে দিতে পারবে, ঠিক আছে। তো এটা অর্থাৎ আরেকটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে কি আসছি, সেটা হচ্ছে এসের জন্য ধরো মোটামুটি যদি তুমি এসের জন্য সময়টা রেখেছো, তার মধ্যে তুমি ধরো তুমি 30 মিনিট বা কিছু রেখেছো, এরকম কিছু একটা 30 মিনিট ধরো তুমি এসের জন্য, তুমি এসেটা লেখার জন্য 30 মিনিট রেখেছো, মেন্সে কথা বলছো 3 ঘন্টা সময় থাকবে। আচ্ছা, তুমি তার মধ্যে হচ্ছে ধরো 7.5 মিনিট তুমি কি করবে, প্ল্যান করবে। প্রথমেই কিন্তু লিখবে না, প্রথমেই কিন্তু লেখা যাবে না, প্রথমে প্ল্যানিং করবে হচ্ছে 7.5 মিনিট। তারপর হচ্ছে 7.5 তোমরা কি করবে, এটা সময় তোমাকে কি করতে, অর্গানাইজ করতে হবে, যে প্ল্যান তো করেছি সেগুলোকে অর্গানাইজ করতে হবে। আচ্ছা, আর লাস্টের যে 15 মিনিট তোমার হাতে রয়েছে, সেখানে তুমি কি করবে, রাইট, ইউ হ্যাভ টু রাইট। তার আগে স্যার কি করতে হবে, মাইন্ড ম্যাপ করতে হবে। মাইন্ড ম্যাপ মানে কি স্যার, ধরো তোমার কাছে একটা টপিক দিয়েছে, সেই টপিকটা তোমাকে বুঝতে হবে যে স্যার এটা মাইন্ড ম্যাপটা জিনিসটা আমাদের বুঝতে হবে, মানে ব্যাপারটা কিরকম হয়। ধরো আমি এটা যদি ইন্ট্রোডাকশন রাখি, এসে হচ্ছে ইন্ট্রোডাকশনটা হচ্ছে এটা। আচ্ছা, এটা মনে করি আমি বডি আছে, এবার একটু বলি। আর মনে করো এটা হচ্ছে আমাদের কনক্লুশন, ঠিক আছে। এবার মানে এসেটা হচ্ছে হচ্ছে মানে এসে, হোয়াট ইজ এসে, ইট ইজ দ্য সাবজেক্টিভ অর ডেসক্রিপটিভ ফর্ম অফ রাইটিং, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে তোমাকে টপিক দেওয়া হলো, একটা টপিক তোমাকে দেওয়া হলো পরীক্ষাতে, সেই টপিকে তোমাকে 3টে জিনিস দেখতে হবে। একটা হচ্ছে থিম, ইনস্ট্রাকশন আর রেস্ট্রিকশন, ঠিক আছে। এই জায়গাটা ভালো করে দেখো, হোয়াট ইজ দিস, মানে হঠাৎ করে এটা কি হচ্ছে। থিমটা হচ্ছে বেসলাইন অফ থট, বেসলাইন অফ থট, তুমি কোন জিনিসটা নিয়ে চিন্তা করছো। ইনস্ট্রাকশনটা কি, তোমার কাছে ইনস্ট্রাকশন কি রয়েছে স্যার, ইনস্ট্রাকশনটা হচ্ছে তোমার কাছে বলা হয়েছে যে তুমি এই এসেটাকে ডিসকাস করো, অথবা তুমি এই এসেটাকে অ্যানালাইজ করো। তুমি এই আমরা কিন্তু এই ওয়ার্ডগুলোর সঙ্গে পরিচিত, কখনো ডিবেট লিখতে বলা হচ্ছে, তখনও তোমাকে বলা হচ্ছে এটাকে অ্যাম্পলিফাই করো বা এটাকে সিম্পলিফাই করো, এরকম বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। এইবার তাহলে এটা হচ্ছে কি আমার, এইবার হচ্ছে আমাদের রেস্ট্রিকশনে চলে আসতে হবে। স্যার হোয়াট ইজ রেস্ট্রিকশন, এটা হচ্ছে কোর এরিয়া অফ ডিসকাশন,
হোয়াট ইজ দিস স্যার? দুটোর মধ্যে স্যার ডিফারেন্স কি? থিম আর ইনস্ট্রাকশন আর রেস্ট্রিকশনের মধ্যে। মানে ধরো তোমাকে একটা জাস্ট 2017 বা মানে 2017-18 আর কি একটা টপিক দেওয়া হয়েছিল। আমি এবার এটা জিনিসটা বলি, দি ইউজ অফ অ্যানিমালস, দি ইউজ অফ অ্যানিমালস ইন সায়েন্টিফিক রিসার্চ, সায়েন্টিফিক রিসার্চ। হোয়াট ইজ দিস স্যার? সায়েন্টিফিক রিসার্চ। এবার তোমাকে ভালো করে বোঝো, তার মানে স্যার আমাকে কি নিয়ে লিখতে বলেছে? এইবার তোমাকে প্রথমে খুঁজতে হবে যে হোয়াট ইজ দ্য থিম অফ দিস প্যাসেজ বা টপিক, থিমটা কি রয়েছে। দেখো থিম তোমার কি বলেছে, তার মানে তোমার বেসলাইন অফ থট কি? বেসলাইন অফ থট হচ্ছে দি ইউজ অফ এনিমালস, এটা তোমার বেসলাইন অফ থটস। আর এখান থেকে তোমার ইনস্ট্রাকশন দিয়েছে যে এই বেস মানে দি ইউজ অফ এনিমালস ইন সায়েন্টিফিক রিসার্চ, এটা নিয়ে তোমাকে একটা ডিসকাস করতে বলেছে বা অ্যানালিসিস করতে বলেছে, মানে অ্যানালাইজ করতে বলেছে বা ডিবেট লিখতে বলেছে বা অ্যাম্পলিফাই করতে বলেছে। তোমার রেস্ট্রিকশন কি আছে? সায়েন্টিফিক রিসার্চ, সায়েন্টিফিক রিসার্চ এটা তোমার রেস্ট্রিকশন। তার মানে ব্যাপারটা কি বোঝাতে চাইলাম, যে ধরো তোমাকে বলেছে যে রেস্ট্রিকশন তোমার কাছে আছে, মানে তোমার ধরো আমি যদি বলি দি ইউজ অফ এনিমালস, এটা যদি আমার থিম হয়, ইউজ অফ এনিমালস যদি আমার থিম হয়, তাহলে এই যে ইউজটাকে যদি আমি ধরে নিই, তাহলে ইউজটা আমি কোন কোন ক্ষেত্রে এনিম্যালকে ব্যবহার করি? আমরা এনিম্যালসদেরকে ফুড প্রোডাক্টস হিসেবে ব্যবহার করি, ঠিক আছে? আমরা এনিম্যালসদেরকে আমাদের বিভিন্ন প্রয়োজনীয়তার ক্ষেত্রে ব্যবহার করি। আচ্ছা, আমরা তাদেরকে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ব্যবহার করি, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। আমরা তাদেরকে চিড়িয়াখানায় ব্যবহার করি বা অ্যামিউজমেন্টের জন্য ব্যবহার করি, ঠিক আছে? কিন্তু তোমাকে বলেছে না, শুধুমাত্র তুমি সায়েন্টিফিক রিসার্চ নিয়ে লেখো, দ্যাট ইজ ইওর রেস্ট্রিকশন। তাহলে তোমাকে লিখতে বলেছে কিন্তু দি ইউজ অফ এনিমালস নয়, তোমাকে বলেছে দি ইউজ অফ এনিমালস ইন সায়েন্টিফিক রিসার্চ, অর্থাৎ এনিমালসদেরকে সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হচ্ছে, দ্যাট ইজ ইওর রেস্ট্রিকশন। এইবার তোমাকে ওই রেস্ট্রিকশনটা নিয়ে এগোতে হবে, মানে তোমাকে তখন ইন্ট্রোডাকশন পার্টে লিখতে হবে যে আমরা এনিমালস, ঠিক আছে, দি ইউজ অফ এনিমালস ইন ডিফারেন্ট, মানে উই ক্যান ইউজ এনিমালস ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ বা ইন ডিফারেন্ট ফর্মস, ঠিক আছে? as an instance we can say it is used as, মানে animals can be used as a food product, ঠিক আছে? we can utilize it, ঠিক আছে, for our personal use, and we can use it for our transportation and amusement. But in this essay we have to discuss, but we are going to discuss about the use of animals in scientific research. ব্যাস, তোমার ইন্ট্রোডাকশন হয়ে গেল। এইবার তুমি যখন বডি পার্টে ঢুকে গেছো, তখন তোমাকে কিন্তু এখানটায় কিন্তু আর তোমাকে অন্য যে থিমগুলো ছিল এই থিমগুলো নিয়ে আলোচনা করতে হবে না, শুধুমাত্র তুমি সায়েন্টিফিক রিসার্চ নিয়ে আলোচনা করবে। দ্যাট ইজ ইউর রেস্ট্রিকশন পার্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর উপরেই তোমাকে কনক্লুশনে পৌঁছাতে হবে। আশা করি বুঝতে পেরেছো যেটা বলতে চাইছি। তাহলে এই থিম এবং ইনস্ট্রাকশন এবং তার উপর রেস্ট্রিকশন, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগে তোমাকে বুঝতে হবে থিমটা কি বলেছে। ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু বুঝতে পারে না, তারা মনে করে যে দি ইউজ অফ এনিমালস লিখতে বলেছে। না, তোমাকে বলেছে সায়েন্টিফিক রিসার্চে এনিমালস এর ব্যবহারটা লিখতে বলেছে। তোমাকে বলেনি যে ফুড প্রোডাক্ট হিসেবে এনিমালস এর ইউজ করো, তুমি অ্যামিউজমেন্টে তুমি কিভাবে ইউজ করো সেটা বলেছো। ইউজ কিন্তু নয়, ইউজটা তুমি সায়েন্টিফিক রিসার্চে কিভাবে করবে এটা তোমাকে বলেছে। এবার যে যত এটা ভালো বুঝতে পারবে সে কিন্তু এসেটা ভালো করে লিখতে পারবে, না হলে কিন্তু সবাই ইউজ অফ এনিমালস লিখে চলে আসবে বাড়িতে। মনে করবে সেই মানে সেই ইয়ের মতো আর কি, 12 ফেলের মতো, যে তোমাকে বলা হয়েছিল ট্যুরিজম নিয়ে লিখতে, তুমি লিখেছো টেরোরিজম নিয়ে। ব্যাপারটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পেরেছো? তো এই জন্য কিন্তু জিনিসটা ভালো করে বুঝতে হবে। তো এই হচ্ছে আমাদের মেন জায়গাটা, ঠিক আছে? এই এসের জায়গাটা, এটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো আচ্ছা, আর একটা জিনিস বলি, যে অনেকে বলে যে নিউট্রাল ভাবে তোমাকে লিখতে হবে। আমি একটু আগে তোমাদেরকে বলে নিউট্রাল ভাবে লিখলাম, কিন্তু আমি যদি দুটো টপিক দিই তোমাকে, ধরো টেরোরিজম এবং উমেন এম্পাওয়ারমেন্ট, ঠিক আছে? এইখানে স্যার আমরা কিভাবে করব? এই যে আপনি বললেন যে এম্পাওয়ারমেন্ট, আপনি যে বললেন যে উই হ্যাভ টু বি নিউট্রাল, তাহলে আমি যদি বলি যে টেরোরিজমের বলতো ভালো দিক কি রয়েছে, মানে গুড সাইড কি রয়েছে, কেউ বলতে পারবে? টেরোরিজমটা হচ্ছে ব্যাড, এর ব্যাড সাইডই রয়েছে, তাহলে এটা হচ্ছে একপাক্ষিক, মানে এটা বায়াসড। এই লেখাটা কিন্তু তোমাকে শুধু বায়াসড হতে হবে। একই রকম ভাবে তোমাকে যদি বলি যে ওমেন এম্পাওয়ারমেন্টের ব্যাড সাইড কি আছে বলতো, বলতে পারবে না।
তখন তোমাকে কিন্তু গুড সাইডকে চুজ করতে হবে এবং তোমাকে এখানেও কিন্তু বায়াসড হতে হবে। তার মানে আমাদের রাইটিং সবসময় যে নিউট্রাল হবে বা ডিপ্লোম্যাটিক হবে এরকম নয়, কিছু টপিকের ক্ষেত্রে কিন্তু আমাকে উই হ্যাভ টু বি বায়াসড ইনস্টেড অফ বিং নিউট্রাল বা আনবায়াসড। ঠিক আছে, তো সেটা তোমাকে লেখার রাইটিং এর উপরে বুঝতে হবে। হ্যাঁ, তোমাকে যদি এখন বলা হয় যে মানে সিভিল সার্ভিসেস বা বিউরোক্র্যাট দিয়ে, অর্থাৎ আমলাতন্ত্রের যে ভালো দিক এবং খারাপ দিক, এটা নিয়ে কিন্তু তুমি ভালো খারাপ দুটোই লিখতে পারবে। ঠিক আছে, বা পলিটিক্স এর ভালো দিক খারাপ দিক লিখতে পারবে। কিন্তু যখনই তোমাকে টেরোরিজম বা ওমেন এম্পাওয়ারমেন্ট দেবে, এই ক্ষেত্রে কিন্তু তোমাকে ইউ হ্যাভ টু বি বায়াসড। ঠিক আছে, কারণ তুমি গুড সাইড দেখাতে পারবে না এখানটায়, আর এখানে তুমি ব্যাড সাইড দেখাতে পারবে না। তোমার লেখা দুটো কিন্তু বায়াসড হয়ে যাবে। আর এখানে তোমাদের এই জন্য এটা একটা এসে দিয়ে দিয়েছি, তোমরা এটা ভালো করে পড়বে, তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমরা একটা এসে কে ভালো করে এলাবোরেট করতে পারবো। ঠিক আছে, আর এরকম কোটেশন দিয়েও তুমি কিন্তু শুরু করতে পারো। দ্যাট ইজ আ গুড ওয়ে টু স্টার্ট। ঠিক আছে, তো দ্যাট ইজ অল উই হ্যাভ ডিসকাসড ইন আওয়ার ক্লাস। আশা করি তোমাদের সবটাই ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা টেক্সট করতে পারো। ঠিক আছে, যদি কোনো ডাউট থাকে বা যদি কোনো কারোর কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু বলতে পারো। কারো কোনো ডাউট আছে? বলো। ওকে, সবার কাছে কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? মানে আমরা সব ব্যাপারটা বুঝতে পারলাম তো কিভাবে প্রিপারেশনটা করবো? ভেরি গুড। হ্যাঁ বলো বলো, বেশ বলো, কি ডাউট আছে? বলো কি ডাউট আছে। ওকে, তো আজকে দেখো, আজকে যেটুকু আমি মানে ক্লাসে পারলাম তোমাদের সবটা আলোচনা করার চেষ্টা করেছি। ঠিক আছে, তো আস্তে আস্তে যখন আমরা রেগুলার ক্লাসে ঢুকবো তখন কিন্তু আরো এই জিনিসগুলো নিয়ে এলাবোরেটলি ক্লাস করা হবে। ঠিক আছে, সে দিয়ে কিন্তু ডোন্ট বি ওয়ারিড অ্যাবাউট ইট। আজকে আশা করি যাদের তোমাদের একদমই ফেক ফেমিনিজমকে কি বলা যাবে, না না স্যার, ওমেন এম্পাওয়ারমেন্টে ফেক ফেমিনিজম কে কি বলা যাবে? ঠিক আছে, ব্যাপারটা এটা দেখো, আমি কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা যাচ্ছি না, মানে তুমি লেখার ক্ষেত্রে ফেক ফেমিনিজম নিয়ে লিখতে পারবে না। ঠিক আছে, কারণ মানে এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, মানে ওমেন এম্পাওয়ারমেন্ট ব্যাপারটা হচ্ছে একটা ভালো দৃষ্টিভঙ্গিতে তুমি দেখো। সেক্ষেত্রে কি আমরা যদি দেখি যে উমেন এম্পাওয়ারমেন্টে কি কোনো রকম ভাবে আহ খারাপ দিক আমরা দেখতে পাবো? সব মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এটা মাথার উপর দিয়ে যায়, মানে ওই ব্যাপারটা হচ্ছে এরকমই, মানে কিছু জিনিস যেহেতু একসঙ্গে এত কিছু বলা হয়েছে, ব্যাপারটা অনেকের মনে হবে এরকম। ঠিক আছে, তো ওটা সমস্যা নেই। ঠিক আছে, সবই দেখবে মাথার মধ্যেই আছে, আর একবার যখন তোমরা দেখবে তখন জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে, ফেক ফেমিনিজম বা সিউডো ফেমিনিজমের কথা তুমি বলছো, সেটা হচ্ছে এমন কিছু নয়। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এখানটাই ব্যাপারটা প্রমোট করা হবে না। আমরা কোনো রকম কন্ট্রোভার্সিতে যাব না লেখার মধ্যে, কারণ তোমার এখানে মানে ইউ আর গোয়িং টু বি আ সিভিল সার্ভেন্ট, ইউর অ্যাপ্রোচ শুড বি লাইক দ্যাট। ঠিক আছে, মানে তোমাকে কিন্তু এখানটাতে ব্যালেন্স করার কথা বলা হচ্ছে, মানে তুমি ওমেন এম্পাওয়ারমেন্টকে ভালো করে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারো, সেই জায়গাটা তোমাকে তোমার কাছে কিন্তু চাওয়া হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ একদম পজিটিভ অ্যাপ্রোচ দিতে হবে। তোমার ইওর অ্যাপ্রোচ শুড বি পজিটিভ, কারণ তুমি যখন অ্যাজ আ ইউ আর গোয়িং টু বি সিভিল সার্ভেন্ট, মানে অ্যাজ আ সিভিল সার্ভেন্ট তুমি তখন কি করবে? ইউ আর ওয়ার্কিং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি, ইউ আর ওয়ার্কিং ফর দ্য বেটারমেন্ট অফ ওমেন বা কিছু হতে পারে সবটা। তার মানে সোশ্যাল একটা তোমার রেসপন্সিবিলিটি আছে, তাহলে তুমি সব জায়গাটা থেকে তো কাজ করবে না, তখন তোমার অ্যাপ্রোচ শুড বি পজিটিভ, এটা বলছে। মানে তোমার লেখার মধ্যেও তার রিফ্লেকশন কিন্তু থাকা উচিত। সিভিল সার্ভিস মানে সিভিল সার্ভেন্টদের একটা যে অ্যাটিটিউডটা হয়, সোসাইটি ডেভেলপমেন্ট অন দ্য বেসিস, হ্যাঁ হ্যাঁ একদম লেখা যাবে, একদম লেখা যাবে। পজিটিভ অ্যাপ্রোচ তুমি অবশ্যই অ্যাড করতে পারো। ঠিক আছে, ওগুলো আমাদের ইয়ে টপিক, কোর টপিক, সেগুলো আমরা অবশ্যই ক্লাসে ডিসকাস করবো, ওগুলো তোমরা সবই ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আমি আশা করি সবার ক্লিয়ার করতে পেরেছি ডাউট। ঠিক আছে, তাহলে যদি তোমাদের সমস্যা না থাকে, আর থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধরে মনোযোগ সহকারে সবকিছু শোনার জন্য। আর যদি তোমাদের কোনো ডাউট না থাকে তাহলে আমরা স্যারকে আমি ক্লাসটা ট্রান্সফার করছি। ওকে, থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট টু অল অফ ইউ।
স্যার লিখতে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, হ্যাঁ টপিক লিখে দেবো একদম। ঠিক আছে, ওয়েলকাম টু অল, গুড নাইট। স্যার আছেন? স্যার হয়ে গেছে স্যার? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে স্যার, হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ ওয়েলকাম স্যার। একটা মিনিট, আমি গ্রুপটা ওপেন করে দিচ্ছি, দেন আমি কোড এখান থেকে শেয়ার করে দিচ্ছি যাতে করে সময় নষ্ট না হয়। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। জাস্ট 2 মিনিটের জন্য গ্রুপটা ওপেন করেছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আবার বলছি, একটা দুটো সেন্টেন্সে তোমাদের যদি একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো গ্রুপটা ওপেন আছে, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, গ্রুপটা ওপেন আছে দেখো, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আমি এখানে শেয়ারও করে রেখেছি যাতে করে সময় নষ্ট না হয়। 2 মিনিটের মধ্যে আমি গ্রুপটা বন্ধ করে দেবো। 2 মিনিট সময় নিচ্ছি, তারপরে আমি গ্রুপটা বন্ধ করে দেবো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা দেখো ওপেন আছে। গ্রুপটা দেখো ওপেন আছে, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা দেখো ওপেন আছে। আর 1 মিনিটের মধ্যে আমি গ্রুপটা বন্ধ করে দেবো, যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু ফিডব্যাক, আবারও বলছি তোমার সেরকম মনে হলে। চলো আমি কোডটা শেয়ার করে দিলাম, যে যেটা বলার যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি পাঠাবে না, যেটা রিপিটেডলি বা রেগুলার বলা হয় যে কোনো স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। গ্রুপটা বন্ধ করে দিই। আর এটা বলে রাখি যে পিডিএফ নোটস গুলো কিভাবে পাবে। তোমাদের পিডিএফ নোটস গুলো এখনো যায়নি, যেগুলো
যাবে ওগুলো আমি বলে দিচ্ছি এক এক করে, যে পিডিএফ নোটস গুলো কি করে পাবে। সব ক্লাসের ক্ষেত্রে পিডিএফ পেয়ে যাবে, তার জন্য কোনো অসুবিধা নেই, যেটা প্রথম থেকে বারবার বলে এসেছি, এই পিডিএফ নোটস তোমাদের কাছে যাবেই। প্রথমে বলে রাখি যে আগামীকাল আমাদের অঙ্কের ক্লাস রয়েছে, মানে ম্যাথ এবং রিজনিং দুটোই থাকবে, অঙ্ক বললে ভুল হবে, ম্যাথ এবং রিজনিং, বা যেটাকে আমরা প্রিলিমিনারির মধ্যে মেন্টাল এবিলিটি বলে যেটাকে চিনি। তো ম্যাথ এবং রিজনিং সাবজেক্ট ওয়াইজ এই দুটোই থাকবে আগামীকাল ক্লাসে, আমি নিজে থাকবো, মানে ওটাই আমার সাবজেক্ট, এর বাইরে তো আমি কিছু জানি না। তো আগামীকাল ম্যাথ এবং রিজনিং আমি নিজে থাকবো, 8টা থেকে ক্লাস শুরু হবে। আগামীকালকের গুরুত্ব আর 5টা ক্লাসের থেকে একদম অন্যরকম। কেন অন্যরকম সেটা বলছি। প্রথম কথা, যে আগামীকাল ক্লাসে 3টে গুরুত্বপূর্ণ জায়গা ভীষণভাবে অপেক্ষা করছে, মানে এই কয়েকদিনের যে ক্লাসগুলো হলো তার তুলনায় আগামীকালকের ক্লাসটা একদম ডিফারেন্ট হতে চলেছে। প্রথম কথা বলবো যে যে 3টে গুরুত্বপূর্ণ জায়গা, তার মধ্যে প্রথম অঙ্ক এবং রিজনিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তোমাদের সাথে। অঙ্ক এবং রিজনিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তোমাদের সাথে, মানে টোটাল সিলেবাসটা কি রয়েছে, কতটা কি আমাদেরকে দেখতে হবে প্রিলিমিনারির জন্য, বা কত মেইনস এর জন্য কি কি রয়েছে এক্সট্রা। কারণ প্রিলিমিনারিতে আমরা সেই অর্থে খুব একটা দেখতে পাই না, কিন্তু মেইনসে কিন্তু অনেক কিছু রয়েছে। তো সেই বিষয়গুলোকে আমরা আগামীকাল ক্লাসে পুরো ডিটেলসে ডিসকাস করব, এবং অবশ্যই কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা করব, অবশ্যই কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা করব। অবশ্যই কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা আগামীকাল ক্লাসে ডিসকাস করব। সেকেন্ড যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে নতুন ব্যাচ নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করে দেবো। আমাদের 5 দিনের যে পরপর রুটিন ক্লাস ছিল, আগামীকাল সেটা শেষ হচ্ছে। আমি প্রথম দিন থেকে জানিয়ে এসেছি যে এরপর একটা নতুন ব্যাচ ক্রিয়েট করা হবে, নতুন ব্যাচ হবে। তো সেই নতুন ব্যাচ সম্পর্কে আমি আগামীকাল ক্লাসে ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো, যে নতুন ব্যাচের তোমার অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, বা কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কি হবে। কোর্স ফির ক্ষেত্রে জানিয়ে রাখি, কোর্স ফি থাকবে সর্বনিম্ন, মানে কোর্স হচ্ছে ডব্লিউবিসিএস, পরীক্ষার নাম হচ্ছে ডব্লিউবিসিএস, সেই অর্থে তুমি কোর্স ফি মেলাতে পারবে না। তোমার পরিচিত মানে মেজো সেজো যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে না, তাদের যে কোর্স ফি থাকে তার তুলনায় কম কোর্স ফি থাকবে। আমি বড়দের কথা বলছি না, মেজো সেজো যারা, তাদের তুলনায় কম কোর্স ফি থাকবে। আর বা অন্য অর্থে বলতে পারি যে ধরো কোর্স ফি কখনো মানে তোমার ভর্তির জন্য বাধা হবে না, মানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেড়ে দাও, একদম নিম্নবিত্তের ছেলেমেয়েরা যাতে পড়ার সুযোগ পায় এরকম থাকবে কোর্স ফি। আর কোয়ালিটি অফ এডুকেশন, তুমি যাদেরকে বড় মনে করো, তুমি যাদেরকে বড় মনে করো তারাও ধারে কাছে পৌঁছাতে পারবে না। আমি বারবার বলে এসেছি, আমাদের কোনো ডব্লিউবিসিএস অফিসার নেই যারা পড়ায় তারা সাবজেক্ট এক্সপার্ট, ওই টাইপের আই ওয়াশ ব্যাপারগুলো কোনো কিছু নেই। তো নেক্সট যেটা বলার, যে আগামীকাল আমি এগুলো নিয়ে ডিটেলসে জানিয়ে দেবো, যে সাপ্তাহিক রুটিন কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন। ম্যাথ রিজনিং এ আমি নিজে থাকবো কালকে, কিন্তু ম্যাথ এবং রিজনিং এ আমি বাদ দিয়ে আরো 2জন ফ্যাকাল্টি থাকবে, অর্থাৎ শুধুমাত্র ম্যাথ এবং রিজনিং এ 3জন ফ্যাকাল্টি থাকবে। এই যে সাবজেক্টগুলো তুলনামূলক গুরুত্বপূর্ণ বেশি, সেগুলো সপ্তাহে একাধিক ক্লাস থাকবে, যেমন হিস্ট্রি সপ্তাহে 2টো করে ক্লাস থাকবে, যেহেতু ওর গুরুত্ব বেশি তুলনামূলক, তারপরে সিলেবাসটাও যথেষ্ট। তো আমি এগুলো আগামীকাল শুধুমাত্র মুখে মুখে না, একদম লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো, যে সাপ্তাহিক ক্লাস রুটিন কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, তোমার ক্লাসের টাইম, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, এভরিথিং এ টু জেড আমি আগামীকাল তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে দেবো, সবকিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে দেবো। তো আগামীকাল অবশ্যই লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। তৃতীয় যেটা বলার, যে আগামীকাল ক্লাসে একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। এই মাস্টার সিক্রেট কোডের সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। মানে গতকাল ধরো বায়োলজি ক্লাস বা বায়োসায়েন্স ক্লাস হয়েছে, তার আগের দিন জিওগ্রাফি ক্লাস হয়েছে, তার আগের দিন হিস্ট্রি ক্লাস হয়েছে, এই সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস, আবারও বলছি রেকর্ডিং প্লাস পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে আগামীকাল ক্লাসে। তো আগামীকাল এই 3টে জায়গা খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা, ম্যাথ এবং রিজনিং নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব, সিলেবাস থেকে শুরু করে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সবকিছু। 2 নম্বর যেটা বললাম, নতুন ব্যাচ নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব, যে নতুন ব্যাচের অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, নতুন ব্যাচ অ্যাডমিশন কিভাবে নেবে, সাপ্তাহিক রুটিন কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, কোর্স ফি কি হবে। আবারও বলছি, কোর্স ফি থাকবে সবার সাধ্যের মধ্যে, ডব্লিউবিসিএস এর সাথে এই কোর্স ফি মেলাতে পারবে না। আর কোয়ালিটি অফ এডুকেশন তোমার পরিচিত ধারে কাছে কেউ পৌঁছাতে পারবে না, যাদেরকে তুমি ইনস্টিটিউট হিসেবে ধরো বা মনে করো, ধারে কাছে পৌঁছাতে পারবে না। মক টেস্ট বা যা কিছু আমি আগামীকাল লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করবো, একদম লিখিত আকারে, যে মক টেস্ট কি হবে, কিভাবে হবে, কতটা কি পাবে, সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সাথে আগামীকাল
লাইভ ক্লাসের মধ্যে ডিটেলসে শেয়ার করে দেবো। আর তৃতীয় যেটা বললাম যে মাস্টার সিক্রেট কোড, যার সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। তো আগামীকাল লাইভ ক্লাস মিস করবে না। 8টা থেকে ক্লাস শুরু হবে, 9:30 পর্যন্ত চলবে। পুরো 1.5 ঘন্টা ক্লাস থাকবে। 8টা থেকে মোটামুটি 9:15 পর্যন্ত অঙ্ক এবং রিজনিং নিয়ে ডিসকাশন হবে। 9:15 পর আমি নতুন ব্যাচ নিয়ে ডিটেলসে তোমাদেরকে বলবো, এবং একদম শেষে মাস্টার সিক্রেট কোড। এই থাকবে আগামীকালের পুরো প্রোগ্রাম। 1.5 ঘন্টা ক্লাস করার জন্য অবশ্যই মোবাইলের ডেটা বাঁচিয়ে রেখো। আর জেনে রেখো, এগুলো কোনো কিছু গ্রুপে পাবে না। আমি তোমাদেরকে বলো, তুমি তো টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে কেউ কেউ তো জয়েন করেছো, সবাই না জয়েন করলো। তুমি দেখো ওখানে এই ধরনের কোনো মেসেজ পাবে না যে ভর্তি সংক্রান্ত। আমাদের সমস্ত কোর্সের আলাদা আলাদা ব্যাচ রয়েছে, কিন্তু কোথাও তুমি এই সংক্রান্ত কোনো কিছু পাবে না, কোথাও পাবে না। শুধুমাত্র এই লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্টে, মানে নির্দিষ্ট নাম্বার অফ স্টুডেন্ট ভর্তি নেওয়া হয়। অর্থাৎ যেটা দেখবে আগামীকাল, যেটা আমি জানিয়ে দেবো যে লাইভ ক্লাসে যারা থাকবে তাদের মধ্যে অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে। তাই কোনো কিছু গ্রুপে পাবে না। অর্থাৎ যেমন দেখছো যে গ্রুপে কোনো কিছু যায় না, কোনো কিছু পাবে না, ঠিক একই রকম ভাবে এই ব্যাচ সম্পর্কে, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য গ্রুপে পাবে না, কোনো কিছু গ্রুপে শেয়ার করা হবে না। তাই অবশ্যই আগামীকাল লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। লাইভ ক্লাস ছাড়া কোনো কিছু জানতে পারবে না, এটা সবাইকে বলা থাকলো। অবশ্যই যাদের মনে হচ্ছে দরকার রয়েছে, প্রিপারেশনের দরকার রয়েছে, ডব্লিউবিসিএস পরীক্ষার মতো প্রস্তুতি একা হবে না, তারা অবশ্যই আগামীকাল লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। লাইভ ক্লাস ছাড়া কোনো কিছু জানতে পারবে না। নেক্সট, শুধুমাত্র টাইপ করে পাঠাবে আজকের যেটা তোমার সিক্রেট কোড, আর শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে দেখিয়ে দিচ্ছি। আর আগামীকাল কিন্তু মাস্টার সিক্রেট কোড থাকবে। আগামীকাল অবশ্যই নাম্বারটা পাল্টে যাবে। আজকের কোড হচ্ছে টার্গেট গভর্নমেন্ট জব। আগামীকাল, সরি, আজকের যে কোড রয়েছে সেটা হচ্ছে টার্গেট গভর্নমেন্ট জব। শুধুমাত্র এইটুকু টাইপ করে পাঠাও। নাম্বারটা সেম আছে, গতকালও যারা পাঠিয়েছিলে বা তার আগের দিন যারা পাঠিয়েছিলে তাদের কাছে এটা অনেকটা কম সময় হয়ে যাবে, কিন্তু আগামীকাল এই নাম্বারটা পাল্টে যাবে। আগামীকাল কোডের ব্যাপারটা, যেটা কোড, সেটা একটু ডিফারেন্ট ওয়েতে তোমাদের কাছে আসবে। সেটা আরো বেশি সহজ হবে, আরো বেশি সরল হবে তোমাদের। আর এই নাম্বারটা পাল্টে যাবে। শুধুমাত্র আজকের জন্য কোড হচ্ছে টার্গেট গভর্নমেন্ট জব। শুধুমাত্র এইটুকু টাইপ করে পাঠাও, টার্গেট গভর্নমেন্ট জব। শুধু এইটুকু টাইপ করো, কোন রকম স্ক্রিনশট বা তুলে পাঠাবে না। আর অবশ্যই পাঠাও এই নাম্বারে 6291515880, 6291515880। এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করো, অন্য কোনো নাম্বারে পাঠাবে না। তোমাদের কাছে রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস, আবারও বলছি, সব যাবে আগামীকাল। অবশ্যই মাস্টার সিক্রেট কোডটার দিকে খেয়াল দেবে। আগামীকাল লাইভ ক্লাস মিস করো না, সেক্ষেত্রে সবকিছু মিস করে যাবে। কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। রিপিটেডলি এটা বারবার বলছি যে গ্রুপে কোনো কিছু পাবে না, গ্রুপে কিন্তু কোনো কিছু শেয়ার করা হবে না। সেক্ষেত্রে তোমার সমস্ত কিছু মিস হয়ে যাবে, ঠিক আছে? আর এটা আজকের কোডটা পাঠিয়ে দিয়েছি, আশা করি সবাই পেয়ে গেছো, দেখে নিয়েছো। টার্গেট গভর্নমেন্ট জব, এটা হচ্ছে কোড, আশা করি সবাই পেয়ে গেছো। আমি জানি বাবা যে তোমাদের সময় প্রচুর দাম রয়েছে, আমি জানি। কি করব বলো ভাই, আমি জানি। আমি বলবো যে এই দামগুলো বাঁচিয়ে রাখা ভালো, এটা পজিটিভ দিক অবশ্যই। নেক্সট যেটা বলার যে তোমার পরপর যে 4 দিনের ক্লাস হলো, এগুলো তো জিজ্ঞাসাও করা হয় না, কেউ কিছু বলতেও চাও না, ওই জন্য আমি কিছু বলি না। মানে একটা জিনিস মাথায় রেখে দিও যে তোমাকে একটা জিনিস সবসময় মেনটেন করে চলতে হবে, যেটা তোমার আগামী দিনগুলোতে কাজে লাগবে। তুমি কি বিজ্ঞান পড়েছো, কি ইতিহাস পড়েছো, কাজে লাগবে না, কিন্তু যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ডিসিপ্লিন, নাম্বার 1। নাম্বার 2, মানে আগামী দিনে তোমাকে পথ চলতে, আগামী দিনে তোমাকে, মানে আমি ওভারঅল সবকিছু বলছি, ডব্লিউবিসিএস এর জন্য বলছি না, অবশ্যই ডব্লিউবিসিএস এর মধ্যে ইনক্লুড, কারণ তোমার লাইফের তো আর বাইরে ডব্লিউবিসিএস প্রিপারেশন না, সবকিছু। আর অবশ্যই যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে জায়গাগুলোকে ভীষণভাবে এই দরকার, যে অবশ্যই হায়ারার্কি বা ডেজিগনেশন, এই ব্যাপারগুলোকে অবশ্যই মেনে চলো। কারণ মানে তুমি যদি পুরোপুরি মাথার উপরে তাকিয়ে রাখো খোলা আকাশ, ভয় লাগবে। তো অবশ্যই কেউ মাথার উপর থাকুক, এটা তোমার জন্য, মানে তুমি ভীষণভাবে ভাগ্যবান যে তোমার মাথার উপর কেউ না কেউ আছেন। আর দ্বিতীয়ত, অ্যাটলিস্ট তোমাকে এরকম হতাশ লাগবে না। তাই না? এই কথাগুলো কতটা কি বুঝতে পারো বা বোঝো, বা এগুলোকে কতটা কি মেনে চলো আমি জানি না, তবে এটা বুঝতে বা মানতে যেন খুব বেশি লেট না হয়ে যায়। যে প্রায় 48 বছর বয়স হয়ে গেল, উপরের দিকে তাকিয়ে দেখছি বাবা লাইফের তো অপরাহ্ন শেষ হয়ে গেছে, বিকেল চলে এসছে, সন্ধ্যা হয়ে গেছে, এরকম না হয়। মানে যে সময় বোঝার পর অ্যাটলিস্ট কাজে লাগাতে পারো,
কাজে লাগাতে পারবে। মানে এটা ভেবে রেখো যে তুমি যে দুনিয়ায় বাস করো তার থেকেও অনেক বড় কিছু আছে। তো ওই জন্য বলছি আইদার জানো নইলে কোনো একটা জায়গায় কিছু একটা মেনে চলো যেটা তোমার জন্য পজিটিভ। মানা না পানা সম্পূর্ণ তোমার দায়িত্ব। লাইফ তোমার, লাইফের আর্কিটেকচারও তুমি। তাই কিভাবে তুমি তোমার লাইফ সাজাবে, কোথায় কিভাবে তোমার বাঁক রাখবে, কিভাবে কি করবে, সব তোমার। কিন্তু মানে যেটা বলার যে ভুল হলে আফসোসটা তোমার উপরে হবে, আর ঠিক হলে বা সে হলে সবাই একসঙ্গে আনন্দ করবে। কিন্তু খারাপ হলে কোনো কিছু কেউ দায়িত্ব নেবে না, কেউ দায়িত্ব নেবে না, কেউ না। মানে তুমি যাকে সব থেকে নিজের মনে করো সেও তোমার দিকে দল তুলবে, তুমি তো ওটা করোনি, ওটা যাওনি, ওটা করোনি, ওখানে দেখোনি, ওরকম এই করোনি, এই ব্যাপারগুলো আর কি। ভালো হলে তোমার সঙ্গে সবাই সেলফি তুলতে আসবে, সবাই তোমার থেকে একটু ভাগ নিতে চাইবে। দেখ আমি বলেছিলাম তোর হবে, মনে আছে তো? আমি জানতাম, আমি তোর উপরে খুব বিশ্বাস। এই ব্যাপারগুলো আর কি, যেগুলো ন্যাচারাল, খুব ন্যাচারাল ব্যাপার। তো এই ন্যাচারাল ব্যাপারগুলোর ভেতরকার জায়গাগুলো একটু দেখো না। মানে শুধুমাত্র উপর দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটাকেই শুধুমাত্র দেখো, ভেতরে জায়গাগুলো দেখো না। আমরা যে ফোন ইউজ করছি, এই মুহূর্তে যে ক্লাস করছি, সব ঠিক আছে, সাউন্ড এটে যেই হঠাৎ করে দেখো সাউন্ডের জায়গাটার কাজ করছে না, বা তোমার কাজ করছে না, ডিসপ্লেটা ঠিকঠাক কাজ করছে না, কোন একটা অ্যাপ ঠিকঠাক কাজ করছে না, এই ভেতরের জায়গাটা তুমি আর ঠিক করতে পারবে না, তখন আবার তোমাকে মেকানিকের কাছে যেতে হবে। তো এই জায়গাগুলোকে বলতে চাইছি, ওটা বুঝতে পারলে অনেকটা সুন্দর মনে হবে, অনেকটা গোছালো মনে হবে তোমার কাছে। আমি শুধু ডব্লিউবিসিএস বলছি না, ওভারঅল সবকিছু, কারণ সবটাই তোমার সাথে জড়িয়ে রয়েছে। কোনো একটা জায়গায় টিউনিং এ প্রবলেম হলে এই ডব্লিউবিসিএস এর তেও প্রবলেম হবে, কোনো একটা জায়গাতে প্রবলেম হলে এখানেও তার এফেক্ট পড়বে। যাই হোক, চলো আমি এই পর্যন্ত রাখলাম। এই শুধু একটাই কথা যে এগুলো বুঝতে জন্য খুব বেশি লেট না হয়ে যায়। মানে এতটাই লেট হয়ে গেল আর বোঝার পর সেগুলোর অ্যাপ্লিকেশনের জায়গা খুঁজে পাচ্ছ না, এটাই আর কি বলতে চাইছি। কারণ প্রতি বছর এরকম কয়েকশো কয়েক হাজার স্টুডেন্ট হারিয়ে যায়, কয়েকশো কয়েক হাজার স্টুডেন্ট যাদের মধ্যে সম্ভাবনা রয়েছে। আমি তাদের কথা বলছি, মানে সবার কথা বলছি না, যাদের মধ্যে সম্ভাবনা রয়েছে যে এই যে অঙ্কুরোদ্গমটা হয়েছে এটা একটা বিরাট বৃক্ষ হতে পারত, কিন্তু সেই প্রপার আলো বাতাস জল এইগুলোর প্রপার অভাবে ঠিকঠাক আর বিকশিত হলো না। আমি সেই জন্য বলছি খারাপ লাগে, তো সেই জায়গাটায় আর কি জাস্ট বারবার রিপিট করে যায়, আর কোনো কিছু না। মানা না মানা, শোনা না শোনা সব তোমার দায়িত্ব, সব তোমার, আমার কিচ্ছু না, ইভেন কারোর কিচ্ছু না, ইভেন কারোর কিচ্ছু না। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল লাইভ ক্লাস মিস করো না, ঠিক রাত 8টা থেকে ক্লাস শুরু হবে। আমি নিজে থাকবো আগামীকাল ক্লাসে, দেখা হবে ঠিক রাত 8টা থেকে। আবারও বলছি লাইভ ক্লাস ছাড়া তুমি কোনো কিছু জানতে পারবে না, কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। থ্যাংক ইউ, গুড নাইট।